শুভ সন্ধ্যা। আজ কফি উইথ জেরিতে আমাদের বিশেষ অতিথি অয়ন চক্রবর্তী। ওর পরিচয়টা ওই দেবে, অনেক বড় পরিচয়। সাথে আমাদের ছোট্ট মিষ্টি মডেল গার্গী। নমস্কার। গার্গী, হ্যালো, আমি গার্গী বিশ্বাস। এই প্রফেশনে 2022 থেকে আছি। মাঝখানে একটা প্রবলেমের জন্য হয়নি, কিছুদিন বন্ধ ছিল কাজ। তো এখন আবার রিসেন্টলি শুরু করেছি, নভেম্বর ডিসেম্বর থেকে। তো পরপর এখন কাজ করেই যাচ্ছি। তো আমি হিন্দমটরে থাকি। হিন্দমটর খুব কাছেই হ্যাঁ, আমাদের। খুব কাছে। এবার অয়নের কাছে আসছি। অয়ন, তুমি তোমার পরিচয়টা তুমিই দাও। নমস্কার, আমার নাম অয়ন চক্রবর্তী। আমি পেশায় অ্যাডভোকেট এবং কোম্পানি সেক্রেটারি। আর নেশা বলতে পারো আর কি, নেশা হচ্ছে আমি ফটোগ্রাফি। আর রিসেন্টলি আমি একটু মিডিয়া রিলেশনসও করে থাকি। যে কোনো ইভেন্ট আমি অর্গানাইজ করি মিডিয়াদের সাথে, এটাতেই আমার শুরু। আর জেডিদার সঙ্গে অনেকদিন ধরেই আলাপ, তো আজকে ডেকেছিল, তাই আজকে এখানে আমাদের আড্ডা মারতে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ এখানে সময় দেওয়ার জন্য। দুজনকেই বলছি। যাই হোক, আমাদের সাথে প্রতি সপ্তাহে আমরা দুটো করে লাইভ করি, আপনারা জানেন। যে লাইভে আমরা এখানে ফটোগ্রাফার, মডেল, মেকআপ আর্টিস্ট, অর্গানাইজারদেরকে ইনভাইট করি এবং তাদের সাথে 1 ঘন্টা বলে 1.5 ঘন্টা গল্প করি। কোনো সপ্তাহতেই আমরা 1 ঘন্টায় লাইভ শেষ করতে পারি না, কারণ সত্যি কথা বলতে আমরা যখন নিজেদেরকে বার করি, আমরা যখন বলতে শুরু করি, তখন আমরা খেই হারিয়ে ফেলি। যাই হোক, ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু ঘটনা বল। মানে তোর এই প্রফেশনে আসা, তোকে তোর পরিবার কতটা হেল্প করেছে বা করেছে কিনা, টাইপস অফ। মানে ছোটবেলা থেকে মানে আমার মায়ের ইচ্ছে ছিল যে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতেই যাব। তো মা অনেক জায়গায় মানে ডান্স থেকে শুরু করে অনেক কিছু শেখানোর চেষ্টায় ছিল। তো সব কিছুই শিখেছি, মানে ডান্স, অ্যাক্টিং, থিয়েটারও করতাম, ঠিক আছে, মানে সব কিছু হয়ে গেছে আমার লাইফে। তো এই ইন্ডাস্ট্রি নিয়ে সব কিছুই হয়ে গেছে। তো মানে আমার ফ্যামিলি থেকে আমার বাবা আগে এটা মানতো না, ঠিক আছে, যে এরকম একটা মেয়ে এরকম রাত্রেবেলা বাড়ি ঢুকবে এরকম। তো দাদা একটা কথা বলেছিল যে তোর মডেলিংয়ের টাকায় খাওয়ার আমাদের কোনো ইচ্ছে নেই, ঠিক আছে। তো আমি বলেছিলাম যে আমি কাউকে আমি নিজের জন্য করব, আমি কিছু করলে আমি নিজের জন্য করব, আমি অন্যের জন্য কিছু করব না। তো তখন মানে আমার মা সবসময় আমাকে এদিক থেকে ইন্সপায়ার করে গেছে যে তোর যেটা ইচ্ছা হয় তুই সেটা কর, যে তোর যা ইচ্ছা হয় তুই যেটা পারবি, তোর যদি মনে হয় তুই এটা করতে পারবি তুই এটা কর, তোর যদি মনে হয় তুই অ্যাক্টিং করতে পারবি তুই অ্যাক্টিং কর। তো সব কিছুর দিক থেকে আমার মাই আমাকে হেল্প করেছে। তো তারপরে আস্তে আস্তে যখন শ্যুট পাচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি নিজের অ্যাম্বিশনের দিকে, তখন আমার ফ্যামিলিও আমাকে দেখছে যে না, একে তো আটকানো গেল না, কোনো দিক থেকেই আটকানো গেল না, আমি এই নিজের চেষ্টাতেই অনেক দূর এগিয়ে যেতে পারবে। তো দেন ফ্যামিলিও এখন বলে যে না, যা ইচ্ছা তাই করুক, কোনো অসুবিধা নেই। আর আমার বাবাও খুব হ্যাপি এইসব দিক থেকে। আপাতত সবাই আমার ফ্যামিলির যারা বলেছিল যে তোর দ্বারা কিছু হবে না, তুই দেখেছিস কোনোদিনও আয়নাতে নিজেকে, ঠিক আছে, তারাও এখন বলে যে না, ঠিক আছে। যারা ওকে বলেছিলেন যে দেখেছিস কখনো নিজেকে আয়নাকে, তাদের বলছি, সম্মান দিয়েই বলছি, এটাই আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি। আমরা নিজেদেরকে আয়নায় দেখার জন্য জন্মাইনি, আমরা অন্যদের চোখে নিজেদেরকে দেখানোর জন্য জন্মেছি। আমাদেরকে দেওয়া ভগবানের সৌন্দর্য, যেটা সব মেয়ের মধ্যেই থাকে, সব মানুষের মধ্যেই থাকে, বাট আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি, এটা আমাদের কাছে বিষয়, তাই তো? আমরা মানুষকে খুশি করার জন্য জন্মেছি, মানুষের সাথে থাকার জন্য জন্মেছি। আর তোর বাবা মায়ের উদ্দেশ্যে বলছি, আপনার এই মেয়ে একদিন আপনাদের পরিবারের গর্বের কারণ হবে। অনলি 19 ইয়ার্স ওল্ড, ভাবা যায়? দেখবেন আমার কথা। যাই হোক, লাইভে আসার জন্য মনে হয় আমি তোকে অফার করেছিলাম, রাইট? তাই তো? আমি নিজে থেকে তাদের কি অফার করি
যখন আমার মধ্যে মনে হয় যে তার মধ্যে এক্সট্রা কিছু সম্ভাবনা আছে, আমি তাদেরকে নিজে থেকে ফোন করি, মেসেজ করি, তাই তো? হ্যাঁ। অয়ন, তোমার বলো। আমি শুরু হয়েছিল বলতে গেলে কোভিডের টাইমে তখন আর কিছু করার ছিল না, বাড়িতে বসে আর কি 30mm ফটোগ্রাফি একটা কন্টেস্ট হয় অনলাইন, আচ্ছা, তো ওটাতে আমি আর কি পার্টিসিপেট করেছিলাম। তো ওখানে আমি দেখলাম আর কি ওখানে অল ওভার ওয়ার্ল্ডের আর কি মানে লোকেরা পার্টিসিপেট করে, অ্যারাউন্ড 20,000 আর কি ফটো আর কি ওখানে এসেছিলো, তার মধ্যে আমার আর কি অ্যারাউন্ড 50 কি 56 মতো আর কি এসেছিলো র্যাঙ্ক। তো ওটা আমার মোটিভেশন হয়েছিল, 56 মতো র্যাঙ্ক হয়েছিল। তো ওটা আমার মোটিভেশন ছিল। তখন মোবাইল ফটোগ্রাফিতে আমি কন্টেস্ট করেছিলাম। তারপরে আমি ভাবলাম যে লেটস গো টু আর কি ডিএসএলআর। তখন আমি একটা কিনলাম আর কি এই মিররলেস, এবং মিররলেসে প্রথমে স্ট্রিট ফটোগ্রাফি, তারপর ফ্যাশন, তারপরে আর কি এইগুলো। তো এইগুলো করতে করতে আমি মোটামুটি ধরো মিনিমাম হয়তো 20টা ফ্যাশন শো আমি কভার করে নিয়েছি। ভেরি গুড, তো দ্যাট ইজ এ গুড অ্যাচিভমেন্ট, ভেরি গুড। এবং তার মধ্যে খুবই বড় বড় আর কি ফ্যাশন শো আছে, যেরকম পিসি চন্দ্র ডিলাইট, ওইগুলো আমি কভার করেছিলাম। তো খুবই ভালো ওইগুলো, মানে গুড গোয়িং। আপাতত দেখা যাক কত দূর যায়। অবশ্যই অবশ্যই আমাদেরকে প্রফেশন সামলে, সংসার সামলে, বাড়ি সামলে সবকিছু করে ফটোগ্রাফিটা আমাদের কাছে একটা প্যাশন। একদম। হয়তো এখান থেকে আমরা বলি যে এখান থেকে আমাদের পেট চলে না, কিন্তু এখান থেকে যেটা চলে সেটা হলো আমাদের মাথা চলে, একদম তাই তো? একদম একদম। আমাদেরকে ফটোগ্রাফি আমাদেরকে যে রিফ্রেশমেন্টটা দেয়, সত্যি মানে আমি একটা ব্যাপারে খুব হ্যাপি এবং আনহ্যাপি দুটোই বলবো। যেহেতু আমি 2018 সালে ফটোগ্রাফিটা ছেড়ে দিই পুরো, জানি না তোমায় বলেছি কিনা কখনো। আচ্ছা। 2018 সাল পর্যন্ত মানে আমি 4 বছর, 14 সালে আমি এই গ্রুপ স্টার্ট করেছি, 18 সাল পর্যন্ত আমি দেখেছি কোনো ইভেন্টে গিয়ে আমার নিজের ছবি তোলা হতো না, আমি সবাইকে সামলাতাম, ইভেন্ট তৈরি করে দিতাম, ফ্রেম তৈরি করে দিতাম। আমার ছবি তুলতে ইচ্ছা করতো, যখন ভালো ফ্রেম দেখতাম না, কেমন একটা লোভ আসতো যে এই ছবিটা আমি তুলে নিয়ে সবাইকে ধাক্কা দিয়ে ওদিকে পাঠিয়ে দিচ্ছি। মনে হতো, কখনো করিনি, আসেনি কখনো মনে। তো 2018-তে আমি একটা জিনিস দেখলাম যে আমি তখনই ভালো অর্গানাইজার হতে পারবো যখন আমি আমার এই লোকটা সম্বরণ করতে পারবো। একদম একদম। খাবোই না। আমার চেনা পরিচিত অনেক লোকেরা বলে আর কি, আরে এটা তখন টাকা পয়সা কিছু আসে না, কেন আর কি তুই মানে এনার্জি দিচ্ছিস, টাইম দিচ্ছিস। বললাম ভাই আমার করতে ভালো লাগে, সেটাই হচ্ছে ব্যাপার। যারা দামি মদ খায়, যারা দামি গাড়ি চড়ে, যারা বিদেশে বেড়াতে যায়, সবকিছুরই মানুষের জীবনে দরকার আছে, বাট একটা কথা, ফটোগ্রাফি এমন একটা বস্তু যার পেছনে লিমিটলেস খরচা করা যায়। একদম একদম লিমিটলেস খরচা করা যায়, তাই তো? একদম একদম। ওটা আমরা খুশি নই কোনো কিছুতে, আমরা কোনো কিছু থেকে খুশি নই, আমরা আরো কিছু করার জন্য খুশি। ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড এখনো অবধি তোর সব থেকে গুড মোমেন্টস? তোমার বসন্ত উৎসব, ওখান থেকে অনেক মানে তুই বসন্ত উৎসব থেকে তোর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সত্যি? হ্যাঁ, মায়ের সাথে গেছিলাম। লা! মায়ের সাথে গেছিলাম, তো মায়েরও দেখে খুব ভালো লেগেছিল। তুই কোন বছর এসেছিস রে? 2022। 22 মানে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো মায়েরও খুব ভালো লেগেছিল, ওখান থেকেই অনেক ফটোগ্রাফার নাম্বার নিয়েছিল, তারপর এমনি আউটডোর শুটের কথা বলেছিল, ওখান থেকে করতে 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 ওটাই আমার কাছে গুড মোমেন্টস এখনো। র‍্যাম্পে হেঁটেছিলি? হ্যাঁ, র‍্যাম্পে হেঁটেছিলাম। তাই? হ্যাঁ। আমি তো আজকেই তোকে বড় স্ক্রিনে তোর র‍্যাম্প দেখাবো। মানে ওটা তো ফার্স্ট র‍্যাম্প ছিল নিশ্চয়ই? হ্যাঁ। সেই অনুভূতিটা বল। খুব, তুমি বলছিলে মাইকে যে কেউ ভয় পেও না, এটা নর্মাল। আমি তো এমনি নর্মালি গেছিলাম। তুমি আরেকটা ওখানে একটা অর্গানাইজেশন ছিল না, যে আরো যারা বাইরে থেকে এসেছো, যারা এখানে নাম দাওনি, তারাও করতে পারে। তো ওটা আমার কাছে খুব ভালো লেগেছিল, আর আমার মা বলছিল যে যা যা। তো আমিও খুব মানে এক্সাইটেড ছিলাম, তো খুব টেনশনও হচ্ছিল, বাট ভালো। মানে ওটা তোর লাইফের প্রথম র‍্যাম্প ছিল? প্রথম র‍্যাম্প ছিল। আর সেই র‍্যাম্পের কথা বলছি, মানে সেই র‍্যাম্পের কোনো এক্সট্রা অনুভূতি তোর মনে আছে? তোর লাইফের ফার্স্ট র‍্যাম্প, তার আগে কখনো তুই ভেবেছিলি যে তুই একটা 20-22-25 হাজার মানুষের সামনে একটা র‍্যাম্পে এত বড় স্টেজে না, আগে কোনোদিনও ভাবিনি। আর যখন উঠছিলাম স্টেজে, তো তার আগে আমার মাথায় ঘুরছিল এতগুলো লোক দেখছে, যদি খারাপ করে ফেলি বা এনি চান্স যদি কেউ কিছু বলে, তো না, সবকিছু নিয়ে মোটামুটি ভালোই গেছে। এটাও একটা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা অনেক বড় পাওনা। আমাদের মধ্যে ভগবান এমন সাহস দিয়ে দেন যেটা আমরা
যে কোনো প্রথম কাজকে আমাদের প্রথম মনে হয় না। আজকের একটা ছোট্ট অনুভূতি বলি, যদিও এখনো লাইভের বয়স খুব একটা বেশি হয়নি, মাত্র 10 মিনিট। মনে হচ্ছে তুই ফার্স্ট লাইভ করছিস জীবনে, ফার্স্ট টক শোতে বসেছিস? না, মনে হচ্ছে না, মনে হচ্ছে গল্প করছি। অয়নের মনে হচ্ছে না তো? না, আমি ভীষণ কমফোর্টেবল করছি। বিষয়টা হলো এটাই ফ্যাশন ইন্ডাস্ট্রি। আমরা প্রথম কাজেও ঘাবড়াই না। আমরা প্রথম কাজে ঘাবড়াই না। যাই হোক, তো জেডিদা, আমি তোমাকে একটা বলবো, তোমার মোটিভেশনটা কি এই লাইনে আর কি আসাতে? নট লাইন, ইটস এ প্রফেশন। প্রফেশন। আমার মোটিভেশন কি? আমি আমার লাইভ তুমি হয়তো খুব একটা ফলো করো না, সেজন্য হয়তো জানো না। আমি প্রতিটা লাইভেই কম বেশি কোনো না কোনো ভাবে কথাটা চলে আসে। সেটা হলো, আমি সেলিব্রিটি ফ্যামিলি থেকেই বিলং করি। আমার বাবা বিপ্লব দাশগুপ্ত, আচ্ছা। টিভি সিরিয়ালের জগতের একজন বড় প্রডিউসার, ডিরেক্টর এবং অ্যাক্টর। আমি সেই বাড়িতে বড় হয়েছি। আমাদের এই বাড়িতে, এই বাড়ির এই ছাদে কত সেলিব্রিটি এসে যে মানে ইয়ে করেছে, রিহার্সাল করেছে, ওটা আমাদের ছাদ ছিল। সব বাড়ির পাড়ার বাড়ির ছাদ থেকে সব দেখতো। আচ্ছা। ঠিক আছে, তখনকার দিনে একটা বিড়ি ছিল দেবনাথ বিড়ি বলে, আমার মনে আছে। সে দেবনাথ বিড়ি, এত বিড়ি জমা হতো দিনের শেষে। ঠিক আছে, সন্তোষ দত্ত নাম তো জানো তো? সন্তোষ দত্ত থেকে আরম্ভ করে, মনোজ মিত্র থেকে আরম্ভ করে, উৎপল দত্ত, সবাই আমাদের বাড়ির এই ছাদের এইখানে এসেছে। তখন আমাদের বাড়িতে একতলা ছিল। তো আমি সেই ফ্যামিলি থেকে বিলং করি, বাট আমার কোনোদিন এই প্রফেশনে আসার ইচ্ছে ছিল না। আচ্ছা। সেলিব্রিটি, হ্যান ত্যান, এসব ব্যাপারগুলো আমার টানতো না আমাকে কখনো। আমার লক্ষ্য ছিল আমি 100টা মানুষকে চাকরি দেবো। তখন ছোট, তখন আমার যে ভাবনাটা সেটাও ছোটই হবে। আমার 100টা মানুষকে চাকরি দেবো, এটা আমার একটা ব্যাপার ছিল। আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, তো উনি সকালবেলা ওই 8:30টার সময় উঠে, গাড়ি আসবে 8:30টার সময় উঠতে হবে, এই যে ব্যাপারগুলো আমার সবসময় আমাকে খুব নেগেটিভ ফিল করাতো। যে না, আমাকে জগৎ টাচ করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। ছোট্ট বাচ্চা ছেলে, কিন্তু খুব পাকা ছিলাম আমি। মানে আমার স্বপ্নগুলো বড্ড বড় ছিল। সেই রকম একটা জায়গা থেকে আমার ফটোগ্রাফি আমার জীবনে প্রথম শুরু হয়। আমার বাবা খুব ভালো ফটোগ্রাফার, তার ক্যামেরা চুরি করে প্রথম আমার ফটোগ্রাফি শুরু। ভালো ভালো কাজ করে ছোটবেলায় প্রচুর টাকা কামিয়েছি। মানে জীবনে প্রথম আমার, মানে আফটার লাইভ দেখাচ্ছি তোমাকে, জীবনে প্রথম আমার অ্যাকাউন্টে ডলারে পেমেন্ট আসে, স্টুডেন্ট অ্যাকাউন্টে। বাহ। 2,96,000। ও লাভলি। মানে আজকের ডেটের 30 থেকে 35 লাখ টাকার সমান। ওটা আমার টার্নিং পয়েন্ট। বিশাল বড় সেটআপ কিনে ফেলি। এই এলাকাতে পুরো নর্থ ক্যালকাটায় যার বাড়িতে ভিডিও ক্যামেরা হবে, সমস্ত ভিডিও ক্যামেরা আমার কাছে আসতো। বিশাল টিম ছিল। সেইখান থেকেই আমার আলাপ হয় রুমা দাশগুপ্তর সাথে। আচ্ছা। রুমা দাশগুপ্তই আমার ইন্সপিরেশন। রুমা দাশগুপ্তকে খুশি করতে গিয়ে, রুমা দাশগুপ্ত খুব ভালো মেকআপ করতো। আমাদের এলাকায় যত গরিব মানুষ আছে তাদের বিয়ে হতো, রুমা দাশগুপ্ত তাদের সাজাতো। সেই সাজানো থেকেই রুমা দাশগুপ্তকে আমার যে ভাইরা আছে, অসীমের দ্বারা একটা, মানে ওনার যার নাম ভুলে গেছি, স্যারের সাথে রুমার, দূরদর্শনের উনি মেকআপ আর্টিস্ট ছিলেন। আমার মিসেস ওখানে মেকআপ শেখেন। তারপরে শান্তনু মণ্ডল, সবাই ওনাকে চেনেন, শান্তনু মণ্ডলকে। খুব শীঘ্রই উনি আমাদের লাইভে আসছেন। শান্তনু মণ্ডল দা কাছে আমার মিসেস মেকআপ শেখে। আমার মিসেসকে আমি প্রমোট করতে গিয়ে, আমি প্রমোশনটা খুব ভালো করি, যেটাই আমি করে খাচ্ছি আজকে। আমি নিজেকে প্রমোশন করি না, আমি মানুষকে প্রমোশন করে দিই। আমি জানি আমি যদি ওকে প্রমোট করি, ওকে যদি আমি প্রমোট করি, কোনো না কোনোভাবে 1% আমিও পাবো। একদম ঠিক কথা। 1% আমি পাবো। তো সেই রকম প্রমোট করতে গিয়েই আমি এই ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে আসা। তো 2014 সালে, যার নাম আমি করতে চাই না, তবুও ভালোবাসি মানুষটাকে খুব, সেটা হলো রাজীব মুখার্জি। আর আমি মিলে স্ট্রিট অ্যান্ড মডেল ফটোগ্রাফার্স বলে একটা ক্লাব খুলি। সেখান থেকে আমাদের জার্নি শুরু। 15ই জুন 2014 সাল, সেই থেকে শুরু হয় আমাদের এই ফ্যাশন ইন্ডাস্ট্রি। প্রতি রবিবার দিন ফটো ওয়াক। তার আগে সেরকম ভাবে ফটো ওয়াক হতো না। প্রথম ক্লাব ক্যামেরিনা বলে একটা গ্রুপ আছে, ক্যামেরিনা সব থেকে বড় ক্যামেরার গ্রুপ। ক্যামেরিনাও আমাদের থেকে 6 মাস পরে তৈরি হয়। প্রথম গ্রুপ আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, মানে ফটো ক্লাবে। সেইখান থেকে আমাদের জার্নি শুরু।
আর মোটিভেশন, যেটা তুমি বেসিক গল্পটা বললে, মোটিভেশন। একটা মানুষ জন্মায় নিজের জন্য না, এটা আমি ছোটবেলা থেকে পড়েছি, বিবেকানন্দর বই পড়ে বড় হয়েছি। তো সবসময় মনে হতো মানুষের জন্য কিছু করতে হবে। 100টা মানুষকে চাকরি দেওয়ার টার্গেটটা আমার 32 বছর বয়সে কমপ্লিট হয়ে গেছে। এটা ভগবানের আশীর্বাদ, আমার মায়ের আশীর্বাদ। এটা 32 বছর বয়সে আমি 100 জনকে চাকরি দিয়ে দিয়েছি। আজকের ডেটে এই প্রফেশনে আসার পর এখনো অবধি লাস্ট 10.5 বছরে 12,000 ছেলে মেয়ে এই প্রফেশনে কোনো না কোনোভাবে আমার সাথে কানেক্টেড। Great. 1 লাখের ফ্যামিলিতে চলছে, জানোই যে এই ক্লাবটা, রাজীব মুখার্জি যখন ক্লাবটা ছাড়লো তখন রাজীব মুখার্জি বলেছিল ক্লাবটাকে বন্ধ করে দিতে। তো আমি রাজি হইনি। আমি বলেছিলাম আমি আর তুমি ভালোবেসেছি দুজন দুজনকে, আমরা দুজন প্রেম করেছি, ভালোবেসেছি, তো আমাদের দুজনের ভালোবাসার ফল একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা হচ্ছে SNMPWC, একটা ক্লাব। তোমার সাথে আমার পোষাচ্ছে না, আমরা দুজন দুজনের মধ্যে ডিভোর্স করে ফেলছি, চলো ডিভোর্স করো, কিন্তু বাচ্চাটাকে মেরে ফেলবো না। নয় তুমি নাও, নয় আমি নেবো। ও বলছে না আমি নেবো না, আচ্ছা আমি নেবো। সেই বাচ্চা যখন সে গেছিল তখন 7,500 মেম্বার ছিল। আজ হয়তো খুব স্লো হয়েছে, বাট 10 বছরে আজকে 95,600 মেম্বার, সরি 99,600 মেম্বার। সবকিছু ঠিকঠাক থাকলে 1 লাখ মেম্বার হতে আমি ধরলাম এখনো 4 মাস বাকি। তো তখন আর কি একটা বিগ সেলিব্রেশন হবে নাকি 1 লাখ? ভগবানকে বলি, ভগবান আমাকে ক্ষমতা দাও, আমাকে ক্ষমতা দাও। নিজের জন্য কখনো কিছু করিনি, নিজের জন্য কখনো খরচা করিনি, নিজের জন্য কখনো বড় কিছু ভাবিনি। হয়তো সবকিছুই পেয়েছি, সবকিছুই দিয়েছে পরিবার, দিয়েছে। আমার একটা দারুণ পরিবার আছে, আপনারা সবাই দেখেন আমাদেরকে। এবং মানুষের একটা কিছু স্বপ্ন থাকে না, স্বপ্নগুলো সব যেন টাইম টু টাইম মানে কমপ্লিট হয়েছে। আমার ওয়াইফ, আমার বাবা মা আমার সব স্বপ্ন পূরণ করেছেন। আমি কেননা আমি নিজের জন্য কখনো কিছু করিনি। যা দেখছো এটাই আমার স্বপ্ন। তো তোমার এই প্রফেশনটা শুরু করলে তুমি কোন বছর থেকে? মোটামুটি 2014 সালে। 14 থেকে তোমার যদি আর কি মানে যদি আমি ক্যারিয়ারটা দেখি, 14 থেকে 22 আর 22 থেকে তোমার 24, এটার মধ্যে কিরকম লাগছে এই ডিফারেন্সটা? বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বলতে চাইছি? দেখো, একটা সময় আমাদের প্রফেশনে একটা শান্তি ছিল। আমার উল্টো দিকে আমি রাজীব মুখার্জির সাথে আমার ছাড়াছাড়িটা হয়েছিল 2018 সালের 15ই মে। তো রাজীব মুখার্জি হার্মফুল ছিল না, একটা ভালো মানুষ ছিল, একটা শান্তশিষ্ট মানুষ ছিল, একটু বোকা ছিল, ভদ্রলোক একটু বোকা ছিল, আর কিছু না। তো মানুষটাকে আমি খুব গাইড করতাম এবং আমাকে নিজের দাদা ভাবতো এবং আমি প্রচন্ড ভালোবাসতাম, স্টিল বাসি এখনো। 2021 সাল অব্দি, 2018 পর থেকে একটা অজানা কম্পিটিশন তৈরি হলো। কম্পিটিশনটা হচ্ছে বসন্ত উৎসব রিলেটেড, কারণ বসন্ত উৎসব দিয়েই ফ্যাশন ইন্ডাস্ট্রির চেনাটা ব্যাপারটা আসে। তার আগে আমরা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি বলে জানতাম, সিনেমা ইন্ডাস্ট্রি বা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি বলে জানতাম। বাট 2014 সালের পর থেকে মানুষ কিন্তু ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি, মডেলিং ইন্ডাস্ট্রিটাকে আলাদা করে আমি একটা রূপ তৈরি করেছি, দ্যাট ইজ ফ্যাশন ইন্ডাস্ট্রি। রোজ তোমার মুখের সামনে, কানের সামনে যা বলবো তুমি একটা সময় সেটা তোমার কানের মধ্যে বাজবে। দৃশ্যম বলে সিনেমাটা দেখেছো? অজয় দেবগনের দৃশ্যম। এই সিনেমাগুলো আমি 1 বার 2 বার না, 10 বার 15 বার 20 বার 20 বার দেখি। কেন জানো? এর মধ্যে থেকে শেখার আছে অনেক কিছু। সবাই হয়তো খেয়াল করেছো, আমি প্রতিটা কমেন্টসের নিচে নিজের হ্যাশট্যাগ ইউজ করি। আজকের ডেটে জেডি, হ্যাশট্যাগ জেডি বুড়ো 10 লাখ না 75 লাখ চলছে আমার হ্যাশট্যাগ ইউজ। 75 লাখ। প্রতিটা কমেন্টসের নিচে আমি একটা করে পোস্টার মারি, স্টিকার মারি। কেন? পরিচিতি তৈরি করি নিজের। আমাকে চেনেটাকে কে আমি সবাইকে এটাই শেখাই। সবাই নিজের হ্যাশট্যাগ ইউজ করো। গুড মর্নিং একটা অন্য লোকের ছবি দিয়ে কেন করব? গুড মর্নিং নিজের ছবি দিয়ে করব, নিজের কাজের ছবি দিয়ে করব। নিজের প্রচার নিজেকে সব থেকে বেশি করতে হয়, একদম নিজের ডাক্তার সব থেকে বেশি করতে হয়। রইল 2020 সাল থেকে, সত্যি বলতে খারাপও লাগে, 2020 সালের পর থেকে একটা অদ্ভুত
একটা কালো গ্রহ তৈরি হলো, সেটা হলো করোনা। সবার জীবনকেই তছনছ করে দিয়েছে। করোনা যেমন সারা পৃথিবীকে তছনছ করেছে, 2021 থেকে কোনো এক অজানা শক্তি আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে একটু 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 করে ডিস্টার্ব করতে করতে আজকের ডেটে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমি একবার ভাবছি এখান থেকে কুইট করি, একবার ভাবছি না আমার 1.5 কোটি ফেসে আছে, আমার কালো চুল সাদা হয়ে গেছে, 10টা বছর চলে গেছে, আমি যদি এখান থেকে কুইট করি আমি জিরোতে চলে যাব, আমি জিরোতে চলে যাব। আমি যদি শুধু আমার মেয়ের সাথে থাকি না, আমি যদি শুধু আমার মেয়ে আজ ভগবানের আশীর্বাদে যে লেভেলটা আমার মেয়ে এই মুহূর্তে রয়েছে, আমি যদি আমার মেয়ের সাথে থাকি তাহলে আমি বিরিয়ানি কামাবো, একদম। আমি বিরিয়ানি কামাবো। কারণ আমি একটা জিনিস শিখে গেছি, ফ্যাশন ইন্ডাস্ট্রি আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে, সেটা হলো কি করে নিজের ধৈর্য তৈরি করতে হয়, কিভাবে গালি খেয়ে মাথা নিচু করে সহ্য করতে হয়, কিভাবে মানুষকে সম্মান দিতে হয়, মানুষকে সম্মান দিলে তার রিফ্লেকশন কি হতে পারে সেটা আমাকে ফ্যাশন ইন্ডাস্ট্রি শিখিয়েছে। সব থেকে বড় কথা, আমার ফিউচার ফ্যাশন ইন্ডাস্ট্রি তৈরি করে দিয়েছে। না আমি কারোর কাছে চাকরি করতে পারবো, না আমি অ্যাকাউন্টসের কম্পিউটার খুঁজতে পারবো, আমি কিচ্ছু পারি না, আমি এক কাপ চা করে খেতে পারি না। আমি একটা ইভেন্ট অর্গানাইজ করতে পারি, যে ইভেন্টে 35,000 মানুষ হেসে আনন্দ করে বাড়ি যেতে পারে। আমি মানুষের হার্ট টাচ করতে পারি, আমি মানুষের হার্ট টাচ করতে পারি। কেন? আমি জানি আমি কিসে খুশি, মানুষ এইটুকুনি গুড ভাইবসে খুশি হয়, মানুষ এক গ্লাস ঠান্ডা জলে খুশি হয়। আমারও অনেক খারাপ সময় গেছে, আমি অনেক পাওনাদারের চক্করে ফেসে গেছিলাম। আমার শোরুমে একবার ডাকাতি হয়েছে, আমার বাইকের শোরুম ছিল, ডাকাতি হয়ে গেছিল, আমাকে পাওনাদার টাকা চাইতে আসতো, আমি তাকে আসার পরেই এক গ্লাস খাবার জল দিতাম, ঠান্ডা জল। ভালো ব্যবহার করলে ডেফিনেটলি রিঅ্যাকশনটা পাওয়া যায়। সব সমস্যার সমাধান হয়েছে। আজকের ডেটে আমি আবার রিকভার করেছি। একটু কমেন্টস গুলো পড়ে নি, বুঝলে? একদম। আরডি লিখেছে দারুণ লাগছে দুজনকে। আরে আমাকে ভালো লাগছে না আজকে? আজকে তোদেরকেই ভালো লাগছে। যা আরডি লিখছে দেখতে তো দারুণ। ওকে বলছি। সে কি রে? তারপরে 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 তরুণদা লিখেছে আই এম ওয়াচিং, বেস্ট উইশেস এন্ড গুড লাক। থ্যাংক ইউ তরুণদা। তরুণদা খুব বড় একজন মানে সিনিয়র ফটোগ্রাফার। তাপস দাস অল দা বেস্ট বোথ গেস্টস। তাপস দাও একটা বড় গ্রুপের অ্যাডমিন, সাথে রিসেন্টলি হসপিটাল মনে হয়। না না না, এটা ওটা তাপস কুমার। ওকে ওকে ওকে, এটা তাপস দাস। আচ্ছা আচ্ছা। ইতিশ্রী লিখেছে গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং ইতিশ্রী। তারপরে 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 ইতিশ্রী সবাইকে দেখতে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। ইন্টারভিউটাকে নিচে গেস্ট নাকি হোস্ট? ইন্টারভিউ কে নিচ্ছে, গেস্ট নাকি হোস্ট? ঠিক বলেছে তো এটা? হ্যাঁ, আমার কথাই বেশি হয়ে যাচ্ছে। তাপস দা লিখেছে অল দা বেস্ট গার্গি অ্যান্ড অয়ন। শিখলাম, তাপস দা লিখেছে শিখলাম। তাপস দা লিখেছে আই উইল ইউজ হ্যাশট্যাগ সেন্স অফ লেন্সেস উইথ এ পোস্টার উইথ লোগো। ইয়েস দাদা, নিজের পরিচিতি আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। আমরাই তো খেটে বড় হয়েছি, একদম একদম। আমরাই তো খেটে আমাদের নাম তৈরি করেছি। বাবা মা আমাদের একটা নির্দিষ্ট সময় অবধি পার করে দিয়েছে, এবার যা করতে হবে আমায় করতে হবে। চোখের সামনে বারবার জেডি করতে গিয়ে এখন তাহলে শত্রু মিত্র বাথরুমে বসেও জেডিকে নিয়েই ভাবছে, তাই তো? দ্যাট ইজ ব্র্যান্ডিং, দ্যাট ইজ ব্র্যান্ডিং। আমি এটাই মানুষকে শেখাই, আমি শত্রু মিত্র বুঝি না। ব্র্যান্ড তোমাকে তৈরি করতে হবে নিজেকেই। তবে হ্যাঁ, তোমার ব্র্যান্ড যাতে মানুষকে আনন্দ দেয়, তোমার ব্র্যান্ড নিয়ে যাতে লোকে কাড়ে। যেমন জেডি নামটা একটা সময় এরকম হয়ে গেছিল, যার নাম জয়দীপ সেও জেডি নাম লিখতো। এটা কিন্তু আমার কাছে খুব গর্বের ছিল। আমি সেখান থেকে নিজেকে একটু সরিয়ে নিলাম, কি সাদা যেই দাড়ি হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, জেডি বুড়ো হয়ে গেলাম। এটাতে আমি একটা পার্সোনাল কমেন্ট করছি। আমি আর কি এক বছর আগে তোমাকে চিনতাম না, তখন আর কি মানে আমি যখনই কোনো ফটো ওয়ার্কশপে যেতাম, এই তুমি জেডিকে চেনো না? আমি তো চিনি না ওনাকে, আর কি সত্যি আমি চিনি না। তো বলছে আরে উনি চেনো না, তাহলে তুমি ফটোগ্রাফিতে চেনোই না, তাহলে কে রে জেডি? তারপর পরে জানলাম তোমাকে। সো মানে তুমি এতটাই পপুলার বেসিক্যালি। মানে পপুলার মানে কি, আমি ওই কারণেই পপুলার, যখন আমার সাথে কারো দেখা হয় আমি তাকে একটা হাক করি,
একটা গুড ভাইবস বিনিময় করি এবং প্রতিটা মানুষকে খেয়াল করি কার কি অসুবিধা হচ্ছে। এটা আমি অর্গানাইজার হিসাবে করি। আমি যদি ফটোগ্রাফি করতাম, মডেলের পেছনে দৌড়তাম, ভালো ফ্রেমের দিকে দৌড়তাম। যে কারণেই সবাইকে বলছি, আমি নিজেকে বড় করার জন্য বলছি না, আমি এটা বলছি যে ফটোগ্রাফার তাকে ফটোগ্রাফিতে বেশি কনসেন্ট্রেশন করতে হবে, যে মডেল তাকে নিজেকে মডেলিং এর প্রতি কনসেন্ট্রেশন করতে হবে। অর্গানাইজার হওয়ার জন্য সবাই জন্মায় না। অর্গানাইজার ব্যাপারটা অনেক কঠিন ব্যাপার। নিজেদের কাজ থেকে সরে যাবো কেন? আমাকে কেউ মাথায় বন্দুক ঠেকালেও ছবি তুলতে পারে না, আমি ক্যামেরা ধরবই না। মানে মানুষ যখন নতুন ক্যামেরা কিনে আমাকে দিয়ে বলে, দাদা তুমি আমার ক্যামেরার প্রথম ক্লিকটা তুমি মারো, আমি বলছি আমি তোমার ক্যামেরাটা ধরলাম, তুমি এবার প্রথম ক্লিকটা মারো। আমি করব না। যেমন আমাদের বাড়িতে একটা ডগি ছিল, আমাদের ডগিটা প্রতিদিন আমার হাতে বেদানা খেত। আমি বেদানা খেতে খুব ভালোবাসি। ওই বেদানাটা খেয়েই ও লাস্ট দিন মারা গেছে। যখন মারা গেছে 12 বছর বয়সে, আমি সেই থেকে বেদানা ছেড়ে দিয়েছি। আজকের ডেটেও আমি একটা বেদানার কুচি খাই না। এটা আমার ডেডিকেশন। ফটোগ্রাফিটা ছেড়েছি ভালোবাসা থেকে, যে আমি একটা ফটোগ্রাফারকে গুড ফ্রেম দেবো। 7 সমুদ্র 13 নদীর পাড়ে ফটোগ্রাফারদের নিয়ে গিয়ে আমি ভালো ভালো ফ্রেম দেওয়ার চেষ্টা করি। এটাই আমার কাজ। সোনিয়া দাস মৌ লিখেছে, গুড ইভিনিং দাদা। তাপস দাস লিখেছে, তাপস কুমার দাস দাদার জন্য বসন্ত কিছু একটা করা হোক, মাই রিকোয়েস্ট ইফ পসিবল। তাপস কুমার দাসকে আমি শ্বশুর মশাই বলতাম, আমার মিসেস বাবা বলতো। এই ঘরের এই স্টুডিওতে তাপস কুমার দাস 16 সাল থেকে 19 সাল প্রতি সপ্তাহে 2 দিন করে শুট করে গেছে। সেই মানুষটাকে আমি কি লেভেলের ভালোবাসতে পারি। কিন্তু আমি যখন কারোর থেকে সরে আসি না, তখন আমি অনেক দুঃখ পেয়ে সরে আসি, আচ্ছা, অনেক। বাট আমি রিসেন্ট শুনলাম উনি আজকে অসুস্থ হয়েছেন, হসপিটালে ভর্তি হয়েছেন। যেতে ইচ্ছে করে, কিন্তু কোনো একটা জায়গা থেকে, আমিও তো মানুষ, আমি অনেক অনেকক্ষণ পরে আমি কারোর প্রতি আমার দুঃখ হয় বা অভিমান হয়। তাহলে তুমি আমাকে 1000 অপমান করো, আমি তোমার সামনে গিয়ে আমি সরি বলতে চাই, চলো আমার দোষ মিটিয়ে নাও। আমি এরকম মানুষ। যাই হোক, তাপস দা, তোমাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি। তোমার কথায় তাপস কুমার দাসের জন্য স্পেশাল সম্মান আমার থাকবে, এবং আমার দ্বারা, আমার পরিবারের দ্বারা, আইটা ক্লাবের দ্বারা যদি কিছু করা সম্ভব হয়, আমি আছি। এটা তোমাকে রেসপেক্ট দিয়ে বললাম। তারপরে অনেক অনেক জমে গেছে। একজন ট্রেনে তোমাকে নাকি ভালো মানে তোমার রূপ দেখে একটা ছেলে নাকি ফ্যান হয়ে গেছে। তোমার রূপ দেখে দেখিস বাবা? কমেন্ট দেখলাম আমি। হ্যাঁ, এখানে লেখা আছে ট্রেনে তো ফ্যান হয়ে গেছিল একটা ছেলে তোমার রূপ দেখে। এটা আরডি লিখেছে। আরডিটাই পড়ছি। দাদা, ক্যান আই কাম এন্ড অফ ফেব্রুয়ারি? লাইভ হয়ে যাওয়ার পরে একবার ফোন করো। আমার মার্চের 22 তারিখ অবধি স্কেডিউল ফুল আছে, ঠিক আছে? তো আমি আগুপিছু করে নেবো। সোনিয়া লিখেছে, দাদাকে তো অল টাইম ফাটাফাটি লাগে দেখতে। কোথায় ফাটাফাটি লাগছে দেখতে? ওরা ডিপ কালার পড়েছে, তাই রুমা দিয়ে আমাকে একটা হালকা কালার দিল। আরডি লিখেছে, আরে তোমাকে তো এমনিই ভালো দেখতে দাদা, আর ভালো দেখা, 52 বছর বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর ভালো লেগে লাভ নেই। পার্থ সাহা লিখেছে, যে যাই বলুক না কেন জয়ন্ত দাদাকে কিন্তু সেই লাগছে। আরে ওকে বল, এটা পুচকি মেয়ে। বুলু পাত্র লিখেছে, গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং বুলুদি। আরডি লিখেছে, ট্রেনে তো ফ্যান হয়ে গেছিল একটা ছেলে তোমার রূপ দেখে। ভগবান, ও এই আরডি, তাই বল। অরূপ ভট্টাচার্য লিখেছে, গো অ্যাহেড, থ্যাংক ইউ। বুলু লিখেছে, বুলু বুলু করে, আর বুলুকে বুলু বুলু করবো না, তুই তো আমাদের প্রিয়। তাপস দাস, ঠিক, থ্যাংক ইউ মাই ডিয়ার জার্নালিস্ট এম ডে মাহিদুল্লাহ ভুইন, উনি দেখছেন বাংলাদেশ থেকে। বাংলাদেশের একটা নিউজ চ্যানেলে আমাদের এই লাইভটা চলছে এখন। তাপস দা লিখেছে, এই সময় রাগ অভিমান পুষে রাখতে নেই। দাদা, আমি রাগ অভিমান পুষে রাখি না। আমি নিজে থেকে আমি কালকে রাত্রিবেলা লিখেছি, যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমি মাটিতেও নামতে পারি। আরডি, মাটিতে তো আমি আছি, তার থেকেও বেশি নিচে নামতে পারি। আরডি, আরে দাদা, খিরাইয়ের ট্রেনে ওই ছেলেটা তো তোমার রূপ দেখে আবার হয়ে গেল, ভুলে গেছি আমি। ও অত মনে থাকে না। যাই হোক, এই জল খা।
তো কি রে, কফি কই? যাই হোক, তুই একটা কি বলছিলি এক্ষুনি? আচ্ছা, ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড একটা, মানে তোমার ছবি রিলেটেড কিছু একটা গুড ভাইবস, গুড মোমেন্টস। গুড মোমেন্টস, আমি অনেকগুলো ফটোশ্যুটে আমি গেছি, তো সেখানে ডেফিনেটলি ভালো ভালো আর কি মডেল আমি ওদের সাথে আমি কথা বলেছি এবং ছবি তুলেছি, সেগুলো ভালো ভালো ফটোগুলো এসছে। তবে হ্যাঁ, মেন আর কি আমার সব থেকে আজ পর্যন্ত আর কি যেটা আর কি তোমার ভালো মোটিভেশন বলতে গেলে পিসি অন দ্য গোল্ড লাইটস, ওখানে আর কি দর্শনা ছিল আর কি, তো ও আলাদা করে আর কি মানে আমাকে কয়েকটা শ্যুট দিয়েছিল, খুবই ভালো আর কি। এবং এর সব থেকে বেস্ট আর কি দর্শনা আর কি নিজের বিয়েতে আমাকে আলাদা করে ইনভাইট করেছিল, দ্যাট ইজ ভেরি গুড, এটা অ্যাচিভমেন্ট আমাদের হ্যাঁ কাছে। সেটাই। আমাদের এই হাতের গিয়ারটা থাকলে আমরা অনেক কিছু করতে পারি, একদম একদম। আমরা প্রচুর মানুষকে খুশি করতে পারি। আচ্ছা, রিসেন্ট একটা রিলস বেরিয়েছিল জানো, একটা মেয়ে দূরে দাঁড়িয়ে আছে, ফটাস করে তার একটা ছবি তুলে তাকে নিয়ে গিয়ে দেখানো, ঠিক আছে, ইনস্টাগ্রামে বেরিয়েছিল। ইনস্টাগ্রামে, যেটার জন্য আমার মেয়েও তো ভাইরাল হলো, ইয়ের জন্য, আবিরের জন্য। আবির, হ্যাঁ হ্যাঁ, আবির তালুকদার তো? না, আবির, এই আবির তালুকদার না, এটা হচ্ছে আমাদের সিনেমা করে আপনি? না না, আমাদের এই না আবির, না, মানে ও আমাদের এখন photographer। স্ট্রেঞ্জার্স ফটোগ্রাফি করছে। হ্যাঁ, আচ্ছা। আমার মেয়ের ভিডিওটা বিশাল ভাইরাল হলো, হ্যাঁ, প্রায় ওই তো একটা হোলিতে কি একটা মানে, না না বলছি, আবির না, সিঁদুর খেলা হচ্ছিল মেবি। আমার তো না, আমার মেয়েটা তো, জয়স্মিতা দি। হ্যাঁ জয়স্মিতারটা, হ্যাঁ হ্যাঁ ওইটাই তো ভাই, মানে প্রায় এখনো অবধি 80 লাখ ছাড়িয়ে গেছে ওটার ভিউ, হ্যাঁ, 80 লাখ এখন ছাড়িয়ে স্ট্রেঞ্জার্স গেছে ফটোগ্রাফিটা উঠেছে না। ওইটা। তার মানে আমরা ওই ক্যামেরাটা দিয়ে যে কোনো মানুষের একটা ছবি তুলে তাকে যখন গিয়ে দেখাই, সে যতই খারাপ মানুষ হোক, সে ইনস্ট্যান্ট সেই ছবিটা দেখে কি তার মধ্যে একটা দারুণ ব্যাপার হ্যাঁ আসে। একদম একদম একদম। মানে তো লাস্ট আমি একটা ফটোশুটে গেলাম ভিক্টোরিয়াতে, ওখানে তো আমি তুমি কয়েকদিন আগে আদ্রিজার আর কি যে আদ্রিজা ছবি তুমি তুলে, আদ্রিজার ছবি আমি তুলেছিলাম, ও ভীষণই বাচ্চা মেয়ে, আমি পরে জানলাম ও স্কুলে পড়ে। 16 বছর সেটাই আর বয়স, কি। গত সপ্তাহের আজকের দিনেও ছিল সেটাই। লাইভে, তো 16, বেশ আর কি মানে কোঅপারেটিভ এবং আর কি খুবই ভালো। অনেক দূর যাবে মেয়েটা, একদম একদম। তারপরে সাপোর্ট করা মা আছে, অনেক দূর যাবে। তো যদি আর কি ব্যাক টু দ্য সেম কোশ্চেন, তোমার আর কি এই যে এখন আর কি 2024 এসে তোমার মনে হয় না আর কি তোমার আর কি একটা কমিউনিটি হয়ে গেছে প্রো জেটি, একটা কমিউনিটি হয়ে গেছে অ্যান্টি জেটি, তো সেটাতে তোমার আর কি মনে হয় না তোমার এফেক্ট হয় বা কিছু? ব্যবসার জায়গা থেকে বলি, বলো। ছোটবেলায় শিখেছি, বিজনেস অর্গানাইজেশন পড়েছি, হ্যাঁ। বিজনেস অর্গানাইজেশনের যে ম্যাডাম ছিলেন, তিনি আমাকে, আমি ছোট ছিলাম তার থেকে, আর্থিক বয়স ছিলাম, বাট তিনি আমাকে ভালোবাসতেন প্রচন্ড। তিনি আমাকে এমন কিছু শিক্ষা দিয়ে গেছিলেন যেগুলো আমার মনের ভেতরে আজও আছে। সেই শিক্ষাটা হলো, বিজনেস মানে হচ্ছে ইনভেস্ট করতে হবে এবং R&D করতে হবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপ করতে হবে, তোমাকে রিসার্চ করতে হবে কি বিজনেস তুমি করছো। আমি অ্যাজ এ কেবল অপারেটর, ইন্টারনেট অপারেটর, আমি মা দুর্গার আশীর্বাদে সফল, এবং আমি 35-36 বছর ধরে এই প্রফেশন থেকে রোজগার করছি। এই রোজগারের টাকায় আমি আজ এতগুলো টাকা খরচা করে একটা ইন্ডাস্ট্রি করেছি, ঠিক। তাই তো? সেখানে আমি বিজনেস ফিল্ড থেকে যদি বলি, আচ্ছা আমি কি আমার অ্যান্টি জেডি যারা আছে তাদেরকে ফিরিয়ে আনতে পারি না? পারি। আমার যে অ্যান্টি আছে তাকে কি আমি কোন রকম ভাবে সাহায্য করতে পারি না? আমি ব্যবসায়ী লোক, কিন্তু দিনের শেষে আমাদের আর কিছু না চলুক, আমাদের মাথা চলে, আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের মাথা চলে, পারি না? না, পারি। দুটো মানুষকে আমি খুব সম্মান করি, সেটা হলো আমার মা এবং আমার স্ত্রী। এদের দুজনের কথা খুব শুনি আমি। আর এখন এই মুহূর্তে আমার সব থেকে বড় গার্জিয়ান হচ্ছে আমার মেয়ে, যার আমি একটা কথা ফেলতে পারি না, কারণ আমার মেয়ে হচ্ছে জেডি ইনটু 10। একটা 21 বছরের মেয়ে যে এত ম্যাচিওর হতে পারে, জানি না। আমার মেয়ের লাইফটা তুমি দেখেছিলে কিনা, তোমার মেয়ের লাইফটা কোনোদিন দেখিস, ইন্সপিরেশন তৈরি হবে মনের ভেতরে, ইন্সপিরেশন, যে একটা 21 বছরের মেয়ে কি শিক্ষা পেয়েছে তার বাবা মায়ের থেকে, সেটা তার লাইভে, জীবনে প্রথম দিন লাইভ করছে সে। লাইভে বসবে না বলে দেরি করে এসছে 2 ঘন্টা, কিন্তু আমিও তার বাপ ছাড়িনি, তাকে দিয়ে লাইভটা করিয়েই ছেড়েছি। তো কি একটা বলছিলে জানো? হ্যাঁ, অ্যান্টি জেডি। বেসিক গল্পগুলো বলেই দিই, সেটা হলো, আমি আগামী 4 মাসের মধ্যে
পয়লা বৈশাখের দিন আমি আইটা ক্লাব ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রথম ফ্যাশন ইনস্টিটিউট তৈরি করতে চলেছি। ও লাভলি। 1000 ছেলে মেয়েকে ক্লাস করাতে পারবো এমন একটা প্রজেক্ট আমি তৈরি করেছি, যে প্রজেক্টটা আমাকে তৈরি করতে সাহায্য করেছে আমাদের অ্যাডমিন অয়নের টাইটেল কি বোস, অয়ন বোস আমাদেরকে এটা সরিয়ে দেয়। বিস্কুট তোমরা খাবে? না না, এখন বিস্কুট খেলে কুড়মুড় কুড়মুড় করে আওয়াজ হবে, সরে যা, মাইকে আওয়াজ হবে, ক্যামেরার সামনে তুই। তো সেখানে ডিফারেন্স তৈরি করতে হয়। ডিফারেন্স মানে আমি লাস্ট 10 বছরে ইন্ডাস্ট্রিকে কি দিয়েছি, আর লাস্ট 2 বছরে ইন্ডাস্ট্রির লস কি হয়েছে। লাভের খাতায় প্রতিটা জায়গায় জেডির নামের পাশে টিক মার্ক আছে, কিন্তু আমার শত্রু যে তারও সেও আমারই দ্বারা প্রতিষ্ঠিত। আমি এটা গর্ব করছি না, কিন্তু আমি জাস্ট কথার কথা বলছি। আমি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন করেছি, এটা তো আমি 10 বার বলবোই, আমি গ্র্যাজুয়েট বলবো তো, এটা অহংকার করা না। আমার যে পরম শত্রু সেও জানে তারও বার্থ এই ইন্ডাস্ট্রিতে আমারই দ্বারা। তো যে কোনো পজিটিভ কিছুর পাশে যদি টিকমার্কটা জেডিরই থাকে, যে কোনো নেগেটিভের পাশে যদি টিকমার্কে অন্য লোকের নাম থাকে, তাহলে অ্যাজ এ বিজনেসটা কে করবে? তুমি করবে? আমি করব বিজনেসটা। আর আমার কাছে বিজনেস এটাই যে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এতদিন যে সম্মানটা কামিয়েছি, সেই সম্মানটাকে আমি কাস্টমাইজ করছি। আমি সেই সম্মানটার এগেনস্টে ওর বাবাকে বা ওর মাকে বলছি, আপনি আপনার মেয়েকে এই প্রফেশনে দিয়েছেন তো, আপনার মেয়ের শিক্ষা নেই, আপনার মেয়েকে আমরা শিক্ষা দেবো, তার জন্য আপনাকে মাত্র 20,000 টাকা দিতে হবে, প্রথমে 5,000, মাসে 2,500, 6 মাস। আমি ওকে জয়স্মিতা দাশগুপ্তর ক্লাস করে দেবো। আমি আমার মেয়ের নামটা এই কারণে বলছি, আমার কাছে সব থেকে বড় মডেল 1.5 বছরে আমার মেয়ে যে কাজটা করেছে, যেটা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির অনেকেই করতে পারেনি। জানি না তোমরা আমার সঙ্গে একমত হবে কিনা, আমি আমার মেয়ের সম্বন্ধে বাড়িয়ে বলছি কিনা আমি জানি না। যে নিজের খাটনি করে খেটে কাজ করে আজকের ডেটেও পরশুদিন চেন্নাই গেছে, পরের দিন লুক টেস্ট হয়েছে, ওখান থেকে দিল্লি এসছে, কালকে দিল্লিতে এসছে, একটা শুট করেছে, আজকে সকালে আবার দিল্লিতে থেকে একটা শুট করেছে, 300 কিলোমিটার দূরে গিয়ে একটা শুট করেছে, এখনো খবর পাইনি, ওখান থেকে আবার রাত্রিবেলা ফিরে আসবে, এসে আগামীকাল শুট করবে, করে কালকে রাত্রিবেলা ফ্লাইটে ফিরবে, একটা দিন কলকাতায় থাকবে, একটা শুট করবে, করে আবার চেন্নাইতে যেটা লুক টেস্ট হয়েছে সেই শুটটা করতে যাবে 6 তারিখে। কতটা খাটতে হচ্ছে মেয়েটাকে, তার বাবা কিচ্ছু করে দেয়নি তাকে। সুতরাং আমি চাই আমার মেয়ে আজ যেটা করেছে, প্রতিটা বাচ্চা সেই পথ ধরুক। আমার মেয়ের যে ইংলিশ অ্যাকসেন্ট, আমার মেয়ে যে স্টাইলে কথা বলে, যে স্টাইলে হাঁটে, আমি প্রতিটা মেয়ের মধ্যে সেটা দেখতে চাই। একদম। এটাই আমার স্বপ্ন। আর আমি যে 20,000 টাকাটা নিচ্ছি, এই 20,000 টাকাটা না নিলে, আমি তো 11 বছর ধরে ফ্রিতে সবকিছু করলাম, এই 20,000 টাকাটা না নিলে আমি আজকের ডেটে মানুষ আমাকে চিটিংবাজ বলে, 420 বলে, আগামী দিনে আরো বলবে। সুতরাং আমি তো আর সেটা নিশ্চয়ই চাইবো না। আমি চাইবো 20,000 টাকার বিনিময়ে একটা মানুষকে, একটা মেয়েকে একটা ডিপ্লোমা কোর্স করাবো, যে কোর্সটা ওকে সারা জীবন এত কিছু শিখিয়ে দেবে। আমার মেয়ে 1 বছর আগে যখন ছিল, তখন বলতো, তখন ওর হাঁটা চলা দেখে খুব ভালো লাগতো, কিন্তু ও যখন মুম্বাইতে গিয়ে 19 দিন ওকে ট্রেনিং করলো একটা ইভেন্টের জন্য, কপিটা খাচ্ছি, তখন বলছে, পাপা আমি এতদিন কিচ্ছু জানতাম না, আজ বুঝতে পারছি আমার কি কি ভুল ছিল, সেগুলোই আমি শেখাবো, শিখিয়ে ওখান থেকে আমার বিজনেস। কলকাতার কাজ, এই যে আমার মেয়ে যে 6 তারিখে যে কাজটা করবে চেন্নাইতে, কলকাতার কাজ চেন্নাইতে গিয়ে করছে, কারণ কলকাতায় কোনো ফ্যাশন ইনস্টিটিউট নেই, কোনো মডেলিং এজেন্সি নেই। কলকাতা এনএফটি আছে তো? হ্যাঁ? এনএফটি কত কোর্স ফিস কত? অনেক বেশি। কত? আমি 5 lakhs। 5 lakhs।
আমি 5 লাখ না, আমি যদি 50,000 টাকা দিই না, 50,000 টাকা যদি আমি একটা একটা ছেলে মেয়ের থেকে নিই না, তাহলে আমি তাদের লিখিত সোনার ভবিষ্যৎ তৈরি করে দেবো, সোনার ভবিষ্যৎ তৈরি করে দেবো। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। ধরো সবাই যখন 2021-এ যখন বসন্ত উৎসব নিয়ে খেলা হবে খেলা হবে খেলা হবে দুটো টিমের মধ্যে, আমাকে মানে উল্টো দিকে রাজীব মুখার্জির আমরা চিত্রপ্রেমী খেলা হবে খেলা হবে খেলা হবে, আমি কিন্তু লাফাইনি, আমি শুধু কাজ করে গেছি। আমি রাজীব মুখার্জির ইভেন্টে গেছি, রাজীব মুখার্জির ইভেন্টে গেলাম আনইনভাইটেড, আমার কিন্তু সম্মান যায়নি, আনইনভাইটেড রাজীব মুখার্জির অনুষ্ঠানে গেলাম। রাজীব মুখার্জির ইভেন্টের যে ফলসগুলো আছে, নেগেটিভগুলো আছে দেখে এলাম, এক সপ্তাহের মধ্যে সেগুলো পজিটিভ করলাম। এমন বসন্ত উৎসব করলাম 2021-এ, এমন বসন্ত উৎসব করলাম জগৎ হিলে গেল, একদম একদম অনেক বড় একটা ইভেন্ট হয়েছিল। জগৎ হিলে গেল। তার মানে কি? আমি তো তোমার ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিলাম। শিক্ষা নিতে হবে দিনের শেষে। তো এই বছরের বসন্ত উৎসবটা কেমন হবে মনে হচ্ছে? দেখো সবকিছু ঠিকঠাক থাকলে অনেক বড় প্রোগ্রাম করেছি এবছর, কিন্তু এখানে এবছর তো কম্পিটিশন অলরেডি শুরু হয়ে গেছে। আমি কম্পিটিশন নিয়ে ভাবি না, আমি কম্পিটিশনটা রাখতে চাই। কেন? কম্পিটিশন থাকলেই, দেখো তোমরা দুজন ডিপ কালার পড়েছো, আমাকে রুমা দাশগুপ্ত কি করলো? আমাকে হালকা কালার দিল। দ্যাট মিন্স আলাদা আমি কিন্তু তোমাদের কাছে হাইলাইট নিয়ে নিলাম। ডোন্ট মাইন্ড, খারাপ ভাবে নিও না। তোমরা দুজন কি পরে আসবে আমি জানি না, কিন্তু তোমরা আসার পরে আমি আমার ড্রেসটা ঠিক করে নিলাম। তার মানে হচ্ছে আমি কম্পিটিশন করতে আসিনি, আমি তো কাউকে দেখাতে আসিনি কিছু। আমি কি জগৎ জানে, সেটাই যেদিকে কপি করাটাই হচ্ছে মানুষের কাছে আনন্দ। আমি সারা দিন কপি করছি, আমি বিবেকানন্দর বই পড়ছি, ভালো ভালো লোকের কথা শুনছি। কেন? আমি যাতে সেই কথাটা শুনে এই লাইভে সেটাকে ব্লাস্টিং করতে পারি, আমার দ্বারা 4টে মানুষের উপকার হয়, তাই তো? তেমনই এই যে ব্র্যান্ডটা তৈরি হয়েছে কলকাতা বসন্ত উৎসব, এর যে ভাইবসটা, যেটা আমি লাস্ট 3 বছর ধরে মারাত্মক আকারে হচ্ছে। তুমি গত বছর বসন্ত উৎসবে এসছো? তুই এসছিস? আসিসনি লাস্ট বছর? যেরকম সাজানো হয়েছিল, মাঠটা যেরকম ভাবে সাজানো হয়েছিল, এটা কোনো সুস্থ মানুষের মাথা থেকে আসে না। কোনো অসুস্থ মানুষ একদম মানে মানে একদম নেগেটিভ বলছি আমি, একটা নেগেটিভ মানুষের মাথা থেকে আসতে পারে। আমি সেই নেগেটিভ মানুষ যে শুধু ওই বসন্ত উৎসবটাকে নিয়ে চিন্তা করেছি। প্রচুর লোক হয়েছিল। 35,000, 4:40 লালবাজারের রিপোর্ট অনুযায়ী 35,000। মদন মিত্র বলছে আমি এত লোক কোনোদিন দেখিনি একসঙ্গে। মদন মিত্র ইন্টারভিউ ইউটিউবে খুললেই পাওয়া যাবে। তার মানে এটাই, আমি কম্পিটিশন করতে আসিনি, আমি কম্পিটিশন করাইও না। আমি আজ অব্দি কোনোদিন বিউটি প্যাজেন্ট করিনি। কেন জানিস? আমার কাছে তুই, আমার কাছে ও, আমার কাছে ও, আমার কাছে ও, এরা সবাই আমার নজরে সমান। আমি এখানে গার্জিয়ান, আমি কম্পিটিশন করাতে আসিনি। আমি আজ পর্যন্ত কম্পিটিশন করিও নি। ইভেন আমি কোনো ইভেন্টে নিজেকে জাজ হিসাবে জাজিংও করি না, কারণ আমি এসছি অন্য উদ্দেশ্য নিয়ে, আমি শিক্ষা দিতে এসছি। আমার শিক্ষার জন্য সারা জীবন করে খাবে, সারা জীবন ও ভাববে যে বাবা আমাকে এটা বলে দিয়েছিল, আমি এটা করব না। দ্যাট ইজ ফ্যাক্ট। মানুষের বিশ্বাস অর্জন করাটা অনেক বড় জিনিস। যে কম্পিটিশনের কথা তুমি বলছো না, সেই কম্পিটিশনের লাস্ট 4 বছর তুমি যদি হিস্ট্রি ঘাটো, তুমি ইউটিউবে যাও, সোশ্যাল মিডিয়াতে যাও, সার্চ করো কম্পিটিশনের বসন্ত উৎসব আর আমার বসন্ত উৎসব, আমাদের না মানে ফ্যাশন ইন্ডাস্ট্রির বসন্ত উৎসব, দুটো সার্চ করো, 3,500 ভিডিও পাবে শুধু বসন্ত উৎসবের। 3,500। চলো একটা ভিডিও দেখিয়ে দাও, একটা। ইনফ্লুয়েন্সাররাই তো সবকিছু বলে, আমরা কি বলি? তুমি ভালো কাজ করলে তোমাকে জগৎ টেনে তুলে দেবে। কলকাতা পুলিশ নভেম্বর মাসে আমাকে ডেকে বলছে যে আপনার কিন্তু বসন্ত উৎসবে এবারে কিন্তু 2 দিন করতে হবে, তাহলে পারমিশন পাবেন না। কেন? গত বছর যদি আপনার 35,000 হয়ে থাকে, এবছর আপনার 70,000 ছাড়িয়ে যাবে। 2 দিন প্রোগ্রাম করতে হবে, পুলিশের কাছে অত ফোর্স নেই। কোনো অঘটন ঘটে যেতে পারে। এত বড় একটা অনুষ্ঠান হয়, কোনো রকম এখনো অবধি কোনো রকম অঘটন কিছু হয়নি, কারণ মানুষ ওখানে আনন্দ করতে আসে। আর কলকাতা পুলিশের সহযোগিতা, সারাক্ষণ ওই অত পুলিশ
175টা খালি পুলিশ ছিল লাস্ট বছর। 100 জন ছিল স্কাউটের মেম্বার, স্কাউট মেম্বার ছিল 100 জন। আচ্ছা, শুধু মাঠ ক্লিন করার জন্য ছিল 25 জন। প্রাইম এরিয়া না, পোর্ট উইলিয়াম পুরো পাশে। না, আমি ওসব নিয়ে ভাবি না। ফোর্ট উইলিয়ামের না, ফোর্ট উইলিয়াম তার পরের দিন সকালবেলা 8টার সময় গিয়ে মাঠ পরিষ্কার করে দিয়ে এসেছি আমি। জানি না তোমরা ভিডিও দেখেছো হয়তো। পরের দিন সকাল 8টায় গিয়ে মাঠ পরিষ্কার করে দিয়ে এসেছি। কেন? ওটা আমার কাছে মা। ওই আমাকে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমাকে চিনিয়ে দিল। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে জয়ন্ত দাশগুপ্ত জেডি কে? কেউ না, কেউ না। আমার মিসেসকে লোকে 10টা মানুষকে চেনে, আমায় কেউ চেনে না। কিন্তু যেটুকু চেনে ওই মাঠটুকুনের জন্য চেনে। ও আমার কাছে মা। আমার অফ টাইম, মন খারাপ সব ওইখানে গিয়ে। ওখানে যে মধ্যিখানে যে গাছগুলো লাগানো রয়েছে, আমার মেয়ের হাতে লাগানো গাছ ওগুলো। আচ্ছা আচ্ছা। এই গাছগুলো আমি পরিচর্যা করি। যাই হোক, একটুখানি এই অনেকগুলো কমেন্টস চলে এসেছে। সন্দীপ দা লিখেছে গুড ইভিনিং অল। তাপস দা লিখেছে আমিও অনেক আঘাত পাই মানুষের সম্মান ভালোবাসা দিয়ে, তবু হাসি মুখে সে ফিরে এলে সব ভুলে যাই। ও দাদা, আমার তো এটাই কাজ। আমি কোনো কিছু ভুলি না, বাট ভুলে যাওয়ার চেষ্টা করি, আর সেটা আমার মুখে রিফ্লেক্ট হয় না। সোনিয়া লিখেছে জেডি বুড়োর আর এক নাম বেঙ্গলি হ্যান্ডসাম বুড়ো। ও বাবা, আজকে ওদের বল, আমাকে না। আমার এর পরের লাইভটা আসছি, তখন আমায় গালি দিস। বুলু পাত্র, চল ভাই সবাই রাগ দুঃখ অভিমান ভুলে সবাই একসাথে ভালো করে কাজ করি, একসাথে দেখতে চাই সবাইকে। একটা কথা বলি শোনো, যদি আজকে আমরাই ফ্যাশন ইন্ডাস্ট্রির 1 লাখ লোক এক জায়গায় হয়ে যাই, আমরা গভর্নমেন্টের থেকে এমন কোন মাং আছে যেটাকে আমরা বার করতে পারবো না? না, সব পাবলিক কথা বলে। পাবলিক কথা বলে। আর এটাও বলছি, যারা আমার লাইভ দেখছেন, ইউনিটি আমার সব থেকে বড় স্ট্রেংথ। আমার ইউনিটি আজকের ডেটে ইনভিজিবল। একটা পলিসি শুনে রাখুন, সেটা হলো শত্রুপক্ষ কিন্তু জয় কিভাবে আসে? জয় হচ্ছে এটাই যে তুমি দেখাচ্ছ তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু করনি, তুমি একদম দুর্বল, বাট অপোজিট তোমাকে হেল্প করে দিচ্ছে। কারণ তাদেরও ভয় আছে যে আমাদের প্রাণের ভয় আছে। পার্টি করছি আমি একটা, কিন্তু ভোট দিচ্ছি আর একটা। কারণ জানে যে ওই পার্টি আমাকে নিয়ে নোংরামো করবে। পুরো আমাদের ইন্ডাস্ট্রিটা পুরো একটা মানে মানে ওই ইয়ে হয়ে গেছে, মানে ওই কি বলে, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম হয়ে গেছে। ক্রিয়েটিভ জগতে এইগুলো তো থাকা উচিত না, সত্যি কথা বলতে। সত্যি খারাপ লাগে এগুলো। তোমার কাছে আমি তোমাকে বালিশ ছুঁড়ে মারলাম, তোমার কাছে কি আছে? ওই বালিশটাকে তুমি ওই বালিশটাই ছুঁড়ে মারবে। তোমার কাছে ওই বালিশটা নেই, তোমার সাথে কাছে এতটা কাদা রয়েছে, তুমি তো আমাকে কাদাটাই ছুঁড়বে। হ্যাঁ, সেটাই। তোমাকে যদি রাজ্য শাসন করতে দেওয়া হয়, তুমি এই কাদা ছোড়াছুড়ি করবে। আমার কাছে তো কাদা নেই, আমার কাছে এই কটা ফুল আছে, আমি এই ফুলের বীজ থেকে অনেক অনেক কিছু করতে চাইছি। তো তোমার পুরনো বন্ধুদের এখন মনে পড়ে যারা চলে গেছে? আমার মনে পড়ে না, প্রতিটা মানুষকে আমি মিস করি, এবং তার মধ্যে অনেককে আমি আবার ফিরিয়েও নিয়ে এসেছি। এই কিরাইতে দেখেছো আশিস দা বলে একজন, আশিস দা আমাদের অ্যাডমিন ছিল প্রথম দিনকার, সব ফিরে এসছে। এবং আমি খুব জেদি একটা ব্যাপারে, যে আমার পরম শত্রু তাকেও আমি একটা সময় মিত্র করেই ছাড়বো। এটা আমাকে ভগবানের দেওয়া পাওয়ার। যে কোনো ভালো কিছু আমি করার জন্যই জন্মেছি, খারাপ কিছু এখনো করিনি, পারবো করতে আশা করছি। খারাপ করার মধ্যে আর কি আছে? তাপসদা লিখেছে এই সময় রাগ অভিমান বসে থাকতে নেই। আচ্ছা আচ্ছা, হলো আমি অনেক আঘাত পেয়েছি। গুড ইভিনিং। আরডি লিখেছে দাদা আরেকটা আউটিং হোক, 1 বা 2 দিনের পরে হবে, এখন সব চিন্তা করো না, সামনে বসন্ত উৎসব, অনেক চিন্তা আছে। ইতিশ্রী লিখেছে কনগ্রাচুলেশন দাদা, থ্যাংক ইউ। কম্পিটিশন হোক নিজের সাথে। ইয়েস, লাস্ট বছর বসন্ত উৎসব কি করেছি, 35,000। এবছরে 2 দিনের বসন্ত উৎসব হবে, তার মানে 70,000। এটাকে কম্পিটিশন বলে। একটা বসন্ত উৎসব করলাম, বসন্ত উৎসবের স্টেজ দেখে মনে হচ্ছে পাড়ায় অটো স্ট্যান্ডে একটা পার্টির মিটিং হবে,
বসন্ত উৎসব আনন্দের জায়গা, রঙের জায়গা, সেখানে কারুর মৃত্যুকালীন শ্রদ্ধা দেওয়ার জায়গা না। খারাপ ভাবে নেবেন না, প্রতিটা মানুষেরই সম্মান আছে। মাথা খাটাতে হবে, অর্গানাইজার হলে অর্গানাইজারের দিক থেকে ভাবতে হবে কি করে মানুষকে সম্মান দেব। শুধু বসন্ত উৎসবে স্টেজের ওপরে যে ঢাকাটা দেয়া ছিল না, ওটা করতে 40,000 টাকা খরচা হয়েছে। কারণ যে মানুষগুলো ওর নিচে বসে থাকবে তাদেরকে মানুষ ভাবতে হবে, তাদেরকে গেস্ট ভাবতে হবে, তাদেরকে তোমার ইভেন্টের শোভা ভাবতে হবে, তবেই গিয়ে না তুমি ওপরে ঢাকনা দেবে। এতগুলো লাইট জ্বালিয়েছি কেন? আমাদেরকে যাতে ভালো লাগে দেখতে, তাহলে হয়তো লাইটটা কমিয়ে দিলেও হয়ে যেত। বিষয় অন্য মানুষকে আনন্দ দেওয়া। তাপসদা লিখেছে, আমি কারো পক্ষে নই, বিপক্ষেও নেই, আমি কাজের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। দাদা কাজ কোথায় হচ্ছে সেটা বলো তো? ফটোগ্রাফাররা এখন কবি হয়ে যাচ্ছে, ফটোগ্রাফাররা এখন সারাদিন আলোচনা করছে জেডি কি করলো, জেডি কোন কাপে কফি খেলো, জেডির কাপের মধ্যে যে ছবিটা আছে সেই ছবিটা তো জেডি 3 বছর আগেকার। আর কি সারাদিন এই আলোচনা? ফটোগ্রাফি করতে হবে, কাজ করতে হবে দাদা, ছবি তুলতে হবে, এটাই আমাদের পরিচয়। মানুষ দুদিন পরে সব ভুলে যাবে, 1 বছর পরে ছবিটা বেরিয়ে আসবে। যাই হোক, তাপসদা লিখেছে, অয়ন ঠিকই বলেছো, ক্রিয়েটিভ জগতে সব থাকা উচিত নয়। একদম বলছি, আমাকে নিয়ে আলোচনা করলে হবে না, ওকে একটু ইয়ে করতে দাও। এখনো অবধি ফ্যাশন ইন্ডাস্ট্রি সব থেকে নেগেটিভ মোমেন্টস বল। নেগেটিভ মোমেন্টস খারাপ যেটা তোকে ডিস্টার্ব করেছে, দুঃখ হ্যাঁ। দিয়েছে। আমাকে একটা জিনিস আমার খুব খারাপ লাগে যে ইন্ডাস্ট্রিতে থাকার পরেও অনেক ফটোগ্রাফাররা কাজ দেয় যখন তখন বলে যে এরকম অনেক সময় হয়, মানে নাম বলবো না, তো বলে যে কম্প্রোমাইজের ব্যাপার আছে, ঠিক আছে, তো পেমেন্ট বেশি, পেমেন্ট হাই, ঠিক আছে, হাই পেমেন্ট এরকম ব্যাপার। তো আমি মানে ওটাকে ইগনোর করে যাই, বিকজ আমি চাই না যে খুব তাড়াতাড়ি ওপরে উঠতে, ঠিক আছে, কারণ মানুষ ছোট থেকে শেখে, তো আমি শিখতে শিখতেই উঠতে চাই, ভেরি গুড। ঠিক আছে। তো এরকম আমি ওই বেশি টাকার জন্য নিজের সম্মান বিক্রি করে নিজের লক্ষ্য পূরণ করতে পারবো না। ইয়েস। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই এটা আমার কাছে খুব খারাপ লাগে যে কাজ দিচ্ছ, ঠিক আছে মেনে নিচ্ছি, বাট তোমরা এটা মনে করছো যে মডেলসদেরকে এসব যদি যারা ফ্রেশার্স মডেলস বেসিক্যালি যারা এখন নতুন কাজ করতে চায়, ঠিক আছে, তারা ভাবে যে ওদের হয়তো এই অফারটা করলে ওরা তাড়াতাড়ি হ্যাঁ অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে, বাট সবাই সেরকম হয় না, ঠিক আছে। তো এটাই আমার কাছে নেগেটিভ জায়গা, যে কেন এই ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটা থাকে আমি বুঝতে পারি না এখনো অবধি, ঠিক আছে। তো এটাই। আমি একটা কথা বলি, তোর বাবা এমএলএ এমপি, তুই একটা সুন্দরী মেয়ে, হ্যাঁ। তুই পাড়া দিয়ে হেঁটে যাচ্ছিস, কারুর ড্যাশে দম আছে, তোকে কোনো ডিস্টার্ব করবে? কেন করবে না? পাওয়ার। হ্যাঁ, পাওয়ার। Yes. তোর বাবার পাওয়ার। হ্যাঁ। সেম তোর দাদা এলাকার বিশাল একটা পজিশনে আছে, তোকে কেউ কিছু বলতে সাহস পাবে? পাবে না তো। তার মানে বুঝতে পারছিস ব্যাকগ্রাউন্ডে একটা পাওয়ার দরকার আছে। এই পাওয়ারটা তৈরি করতে গিয়েই প্রত্যেকটা মানুষের কাছে আজকে এত মোটা একটা ফাইল তৈরি হয়ে গেছে, অয়নকে দিচ্ছিলাম আজকে। এটার জন্যই কিন্তু আমাকে আজ 15 দিনের জেল খাটতে হয়েছে। আমি প্রতিটা ছেলে মেয়েদের একটা পাওয়ার তৈরি করে দিতে চেয়েছি, যে তোদের একটা অর্গানাইজেশন থাকবে, তোদের কাছে একটা আই কার্ড থাকবে, আই কার্ডের যে কি ভলিউম, একটা আই কার্ডের যে কি শক্তি, তোকে কেউ 2022-এর কথা বলছি, 2022-এর এপ্রিল থেকে 2023-এর বসন্ত উৎসব পর্যন্ত ক্ষমতা ছিল না কোনো মেয়েকে কম্প্রোমাইজের কথা বলবে, যদি এটা জেনে যায় জিডি এর সাথে কানেক্ট আছে। আজকেও তাই, আজকেও তাই। কারণ একটাই, আমি এটাই চেয়েছিলাম যে আজকে যদি ওর ক্যামেরাটা কেউ কেড়ে নিয়ে নেয়, স্ন্যাচ করে নিয়ে নেয়, ও রাস্তায় বসে পড়লো, ওর কাছে আর কিচ্ছু নেই, থানা পুলিশ বলবে ঠিক আছে ডায়েরি নিলাম, মিসিং ডায়েরি নিলাম, কোথা থেকে খুঁজে দেবো বলুন তো? আজকে একটা অর্গানাইজেশন থাকলে না, ওর এই ক্যামেরাটা অ্যাটলিস্ট
খুঁজে দেওয়ার চেষ্টা করবে, না খুঁজে দিতে পারলে যদি দেখে এটা সত্যি, আমি এরকমই প্রজেক্ট তৈরি করেছি, মাত্র 1,000 টাকার বিনিময়ে, যে একটা ফটোগ্রাফারকে আমি যাতে ইনস্ট্যান্ট একটা হেল্প দিতে পারি, একটা ছেলে মেয়েকে 2 লাখ টাকা দিতে পারি, অ্যাক্সিডেন্ট বেনিফিট দিতে পারি, অনলি 1,000 টাকা বছরে, সাথে ইউনিটি। যাই হোক, অয়ন বলো এখন অব্দি খারাপ মোমেন্টস। খারাপ মোমেন্টস, সত্যি কথা বলতে এই পলিটিক্সটা আমার পছন্দ হয় না আর কি। কয়েকটা লোকের সঙ্গে বলে যে ওদিকে যেও না, এদিকে যেও না, তো আমি বলি ভাই আর কি আমি ফটো তুলতে এসেছি, আমি ফটো তুলে তারপরে বাড়ি যাও। আমি কোনো পলিটিক্সে থাকতে চাই না যে আর কি তুমি এই গ্রুপ ফলো করো, ওই গ্রুপ ফলো করো না, এইগুলো আমার পছন্দ না। আমি কারোর নাম নিচ্ছি না, একটা গ্রুপে আমি ছিলাম, সেই গ্রুপে আমাকে বললো যে আর কি তুমি তো ওকে ফলো করো, তো আর কি তুমি এই গ্রুপে ঠিক পোষাবে না, তুমি আসতে পারো, ঠিক আছে। তো ঠিক আছে, এরকম অনেক গ্রুপ আছে আর কি কলকাতায়, একজন আর কি আউট করেছে, তো আরও 10টা আর কি গ্রুপ আছে, সেখানে গিয়ে আমি যাই, সেখানে গিয়ে ফটো তুলি, সেটা খুব একটা অসুবিধা কিছু না, এরকম টাইপের আর কি। আসলে ব্যাপারটা কি, তোমাদের দুজনের মধ্যে ফ্ল্যাটে কে থাকে? আমি থাকি। দুজনেই ফ্ল্যাটে থাকো তো? তোমাদের ফ্ল্যাটে কত লোক? তোমাদের ফ্ল্যাট 8টা। 8টা ফ্ল্যাট, তোর 8-10টা। 8-10টা। সেখানে প্রেসিডেন্ট আছে তো? চেয়ারম্যান, প্রেসিডেন্ট, ওই কি যেন বলে, কি যেন, সেক্রেটারি আছে তো? দেখবি, জানি না তার মধ্যে তুমিও আছো কিনা সেক্রেটারির মধ্যে, দেখবে ওই যে সেক্রেটারি, প্রেসিডেন্ট, ওদের দেখবে বিশাল হাবভাব, ফ্ল্যাটের প্রেসিডেন্ট ভাই আমি, তাই তো? 8খানা ফ্ল্যাট, 8খানা পরিবার, নিজের পয়সায়, নিজের দমে, নিজের ইএমআই দিয়ে, নিজের কষ্টের টাকায় ফ্ল্যাট কিনেছে, কিনে সেখানেও একটা লোক থাকে বা মানুষ থাকে যারা নিজেদেরকে কলার নাড়িয়ে বলে ভাই আমি সেক্রেটারি, কি হয়েছে পরে আসবেন। তার মানে কি বলতো, যারা ক্ষমতা কখনো দেখেনি না, তারা এইটুকুতেই অনেক বেশি ভেবে ফেলে, এইটুকুতে বেশি ভেবে ফেলে। আর ক্ষমতা যার থাকে, অরিজিনালি সে ক্ষমতা দেখাতে পারে না, তার ক্ষমতা দেখা যায়, তার ক্ষমতা দেখা যায়। ভালো কাজ করলে এমনিতেই আর কি ক্ষমতা দেখে নেন আর কি হচ্ছে। অনেক সিনিয়র ফটোগ্রাফার আমার পাশে বসে থাকাকালীন, নন্দনে যাই আর যেখানে যাই, আমাকে ছেলেমেয়েরা এসে প্রণাম করে, তাদের কিন্তু আমি বলে দিইনি যে আমাকে প্রণাম করতে হবে ভাই, এটা কিন্তু স্ক্রিপ্টেড। তাদের মুখ থেকে, তাদের মন থেকে বেরোনো ভাইবস, প্রণাম করা। একটা গাড়ি আমাকে চেপে দিল, গাড়ি থেকে 4টে দরজা থেকে 6 জন নামলো, আমাকে যে তারা কি করবে ভেবে পাচ্ছে না। মা বলছে আমি আপনার ফ্যান, মেয়ে বলছে আমার মা তো সারাদিন আপনার ছবি দেখে। রাস্তার মধ্যে সবাই আমাকে এমন করে প্রণাম করছে, এমন কিছু করছে, রাস্তার লোকগুলো দেখতে দেখতে যাচ্ছে। পৃথা চিনিস আমার সাথে মনে হয়, পৃথা চিনিস না, এই কি বলে আমাদের মেডিকেল কলেজের সামনে। তার মানে কি, তার মানে এটাই যে মানুষের অন্তরের ভেতরে ঢোকাটা সব থেকে বড় ব্যাপার। ইতিশ্রী লিখছে বসন্ত উৎসবে 2 দিনের জন্য 2টো ড্রেস আমি নিজেই রেডি করছি, তাই চুপচাপ হারিয়ে গেছি, বসন্ত উৎসবে আবার ফিরবো দাদা। একদম না, তুই হারাসনি, তুই হারার মতন কাজ করিসনি, কাজ করিস না, তুই ভালো কাজ করিস। ইন্দ্রাণী লিখেছে গুড ইভিনিং অল, মেকওভার হানি লিখেছে গুড ইভিনিং এভরিওয়ান। যাই হোক, এবার সন্দীপদা লিখেছে যারা এমন বলে মডেলকে তাদের কাজের প্রমাণের পর্দা ফাঁস না হলে এই রকম ঘটনা বাড়তে থাকবে। হ্যাঁ, আমাকে কিন্তু এই ঘটনাটা রোজ সবাই বলে সিনিয়ররা, দিদি তুমি কেন আটকাও? আমিও তোমাকে বললাম আজকেও তুমিও বললে আটকাও কেন। আমি আটকাই এই কারণে, আজকে গত সপ্তাহে, এই সপ্তাহে বৃহস্পতিবার দিন যে মেয়েটা এসেছিল লাইভে, ওই মেয়েটাকে লাইভে দেখে অনেক মানুষের কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছিল। আর মেয়েটাকে যদি সেদিন আমি না কন্ট্রোল করতাম, আপনারা লাইভটা দেখেছেন কিনা জানি না, যারা যারা দেখেননি তারা একবার দেখে নেবেন, মেয়েটার ছেলেটা যেরকম ভাবে এগোচ্ছিল, যদি ওরা মুখ ফসকে 10টা নাম বলতো না, হিলে যেত সবাই। কিন্তু হেলানোটা আমার উদ্দেশ্য না, এর পেছনেও একটা সঠিক কারণ বলছি। আমি ইন্ডাস্ট্রিতে একটা সিনিয়রের ভূমিকায় আছি তো। আজকে ওর বাবা মা দেখলো ইন্ডাস্ট্রিতে 10টা
খারাপ মানুষের মধ্যে 10টা খারাপ মানুষ মিলে এই কাজটা করেছে, সিনিয়ররা এফেক্টেড, তার মানে জেডিও খারাপ। একদম। আর ওর বাবা মা এই মেয়েটাকে আটকে দেবে, বলবে মা তুই যাস না মা, এই ইন্ডাস্ট্রিতে যাস না মা, ভয় পাবে। তুই টিউশন পড়া, তোর বাবার কি টাকার অভাব, তুই টিউশন পড়া, তুই চাকরি কর, তুই ছোটখাটো চাকরি কর, কিন্তু তুই মডেলিং প্রফেশনে যাস না। আমার উদ্দেশ্য একটাই, মডেলিং প্রফেশনে টেনে আনা এবং সেফলি। এর বাবা মা তখন ওকে আটকে দেবে যে ইন্ডাস্ট্রিতে 65 বছর, 60 বছর, 50 বছর, 52 বছরের মানুষ, নিজেদেরকে লেজেন্ড বলা মানুষ ওই রকম নোংরা হতে পারে, ওই রকম একটা বাচ্চা মেয়ের সাথে মিসবিহেভ করতে পারে, সেই ইন্ডাস্ট্রিতে ওর বাবা মাকে ছাড়বে? এর ক্ষেত্রে আমি একটা ওয়ার্ড বলবো, আমি যখনই কোনো বোল্ড ফটোশ্যুট আর কি ভেবেছিলাম অর্গানাইজ করবো, তখন দেখি আর কি শুধুমাত্র যারা বয়স্ক লোকেরা অ্যারাউন্ড 60 ইয়ার, বুঝলে তো, তারা ভীষণ ইন্টারেস্টেড পায়। আর আমি যখন বলি আর কি এমনি ট্র্যাডিশনাল ফটো তুলবো, এমনি আর কি শাড়ি অ্যান্ড অল, কোনো ইন্টারেস্ট নেই। এটা আমি দেখেছি, এটা কিন্তু হয়। দেখো, এটার মধ্যেও কোনো নেগেটিভ নেই, কারণ এক একজনের মাইন্ড এক এক দিকে অ্যাট্রাক্ট হয়, এটার মধ্যে কোনো অন্যায় নেই। কারণ বোল্ড বলে আমি কিছু অপশনই বুঝি না। বোল্ড মানে হচ্ছে ফটোগ্রাফির একটা ক্যাটাগরি, ফটোগ্রাফির একটা সপ্তাহ, 7 days a week, প্রতিটা সপ্তাহে প্রতিটা দিনের আলাদা আলাদা মহিমা আছে, প্রতিদিন আমরা আলাদা আলাদা খাই, কিন্তু আলটিমেটলি পেট ভরানোর জন্য। তার মানে বোল্ড ইজ এ ক্যাটাগরি, জাস্ট এ ক্যাটাগরি। আমাকে মানায় ভাই, আমি বোল্ড করি, সেটাই। আমাকে নিউডে মানাই, আমি নিউড করি। তো কিন্তু আলটিমেটলি ক্যামেরার পেছনে যখন আসি, আবার জামা কাপড় পরে একটা নর্মাল একটা বাড়ির মেয়ে, একটা স্কুলের টিচার, একটা স্কুলের স্টুডেন্ট, একটা বাবার মেয়ে, একটা হাজবেন্ডের ওয়াইফ, দ্যাটস অল। এটাকে আলাদা করে ভাবি না আমি। কিন্তু এটা তুমি ঠিকই বলেছো যে সেখানে বয়স্ক মানুষরা আসে, কিন্তু ওই বয়স্ক মানুষটা যদি সুযোগের সদ্ব্যবহার করে একটা বাচ্চা মেয়েকে কম্প্রোমাইজের দিকে চলে, সেটা ভীষণই বাজে, সেটা ঠিক। সন্দীপদা বলছে যারা মডেলকে তাদেরকে, হ্যাঁ যেটা বলছিলে তুমি। হ্যাঁ, যেটা আর কি মানে তোমার সঙ্গে মেন যখন আর কি আলাপ হলো, তখন আর কি মেন মানে পয়েন্ট অফ ভিউ সেটা হচ্ছে আর কি অনেকে বলেছিল আর কি তুমি এই বাজে হয়েছে, ওই বাজে হয়েছে, এগুলো বলেছে। তারপর অনেকে বলেছে আর যেদিকে কিন্তু ফাঁসানো হয়েছে, ঠিক আছে, লেট মি কনফেস। তো আর কি যেদিকে ফাঁসানো হয়েছে, তখন আমার মনে হয়েছিল আমি নিজে আর কি যাই না, গিয়ে কথা বলি না আর কি। তো এই জন্য তোমাকে একদিন আর কি বলে ফোন করেছিল, প্রায় 1 ঘন্টা ধরে আমরা কথা বলেছিলাম। সো আই রিয়েলি কেট আর কি মানে সাম পজিটিভ ভাইবস আর কি, যে তোমার সঙ্গে কথা বলার পরে যে আর কি হয়তো কিছু না কিছু ঝামেলা হয়েছে লোকটার সাথে, তাই জন্য আরো বেশি আর কি তোমার সাথে পরে কথা হয়েছে। আমি তোমাকে আমার ফাইলটা হাতে দিয়ে দিলাম, তুমি আসবে বলে, তুমি ফাইলটা দেখবে বলে সেরকম ভাবে না, পুরো ফাইলটা ওখানে রয়েছে। কেস হিস্ট্রি থেকে আরম্ভ করে, কেস ডায়েরি থেকে আরম্ভ করে, যেহেতু তুমি লয়ার প্রফেশনে আছো সেটা তুমি জানো, এমনকি পুলিশের যে চার্জশিটটা রয়েছে, চার্জশিটটা পর্যন্ত ওখানে রয়েছে, এবং স্টেটমেন্ট। সব থেকে বড় কথা, আমার কেস যে দুজন করেছে, দুজনই এই কেসটা সম্বন্ধে মানে কেসটার মধ্যে কানেক্টই নেই। যারা দুজন কেস করেছে আচ্ছা। কানেক্টই নয়, যারা আমার নামে কেস করেছে তারা খুব ওপর লেভেলের চালাক, যদিও দিল্লির বুকে থাকে, খুব হাই প্রোফাইল, তারা বড় সড়ো কাজ করে ভাই, পরিষ্কার কথা। এটাও ক্যালি, একটা মানুষ 1.5 কোটি 2 কোটি 5 কোটি টাকা একটা লোককে বিশ্বাস করে দিয়ে দেবে, এটাও ক্যালি। ক্যালি, আমি সেটা বলছি না। সেই মানুষটাকে একটা নোংরা মানুষ বোকা বানিয়ে দিল মধ্যিখানে, শুধু আমার ব্র্যান্ডটাকে ইউজ করে। সেই মানুষটা কোনোদিন আমার লাইভে, আমার প্রফেশনে এসে আমাকে ডিস্টার্ব করবে, আমাকে তুলে নিয়ে যাবে, আমাকে ফাঁসাবে, তার সেরকম মানসিকতা না, আমি জানি। সে আমার থেকে কিছু পায়নি, চলো হাঁটা সাবানটি ঘাটা, চলো অন্য ক্লায়েন্ট দেখি, নর্মাল। বাট সেই মানুষটা আজকে প্রায় 15 লাখ 20 লাখ 25 লাখ টাকা খরচা করে ফেলেছে, শুধু একটা বোকা মানুষকে খুশি করতে গিয়ে। লাভটা হলো না কিছু। আমি তো বলছি, আমি তো ওপেন 10th জানুয়ারি 2023 লাইভ করে নিজেই বলে দিয়েছি, ওই লোকটা আমার থেকে 75 লাখ টাকা দেবে বলেছিল। আমার কাছে মেল আছে, এই তো তোমাকে যে মেলের কপি দিলাম, মেল আছে, দেখা যাচ্ছে সেখানে আমাকে যে 5,92,000 টাকা দিয়েছে, বাকি টাকা আমি পাই। যাই হোক, এর পরের লাইভে এই কথাগুলো হবে। তো যাই হোক, যদি ফ্যাশন প্রফেশনে বা মডেলিং প্রফেশনে না আসতিস, তাহলে আর কি ইচ্ছে ছিল? জার্নালিস্ট হওয়ার ইচ্ছে ছিল। রিয়েলি? হ্যাঁ। ভেরি গুড। তবে তোর মতন জার্নালিস্ট যদি হয়, তাহলে কিন্তু উল্টো দিকে যার ইন্টারভিউ নিতে যাবে তার কিন্তু গলা কাঁপবে, ঠোঁট কাঁপবে।
তার কিন্তু গলা কাটবে। কেন এটা? অবভিয়াসলি ভগবানের দিয়ে সৌন্দর্য আছে আমাদের কাছে। হ্যাঁ, নাহলে জার্নালিস্ট হওয়ার ইচ্ছে ছিল, বাবারও ইচ্ছে ছিল যে জার্নালিস্ট হবে আমি। বাট একটাই কথা, শিক্ষা কখনো ফেলা যায় না। হ্যাঁ। চেষ্টা কর জার্নালিজম নিয়ে, যদি কোনো পড়াশুনো করতে চাস তো পড়াশুনো করবি, পড়াশুনো করার টাইম না পেলে জার্নাল দেখ, ইউটিউব দেখ, একটা মানুষকে ফলো কর, ফলো করে তাকে দেখ, তোর স্পিচিং পাওয়ার 100 টাইমস বেটার হয়ে যাবে, তোর কথাবার্তা চাল চলন সব চেঞ্জ হয়ে যাবে, সাহস চলে আসবে আরো তোর মধ্যে। মিলিয়ে নে, কারণ কোনো শিক্ষা ফেলা যায় না। আর ইও তো হতে পারে, যেমন আমার মেয়ের কাছে অদ্ভুত একটা মানে বলেই পেলি পিতা, মামা বলতে না করেছে, আমার মেয়ের কাছে একটা অদ্ভুত প্রপোজাল এসছে। আমার মেয়ের 91.9 FM এ একটা ইন্টারভিউ হয়েছিল জানিস? হ্যাঁ। ওই তো কি আর নাম, লোকটা ভুলে গেছি ওই যে। এই কি জানো আজকে আজকেই দেখছিলাম, আমিও দেখেছিলাম ওটা। ওই ইন্টারভিউটা দেখে কোনো একটা বড় কোম্পানি আমার মেয়েকে তাদের বড় প্রোগ্রামের হোস্ট বানিয়েছে। কলকাতা বাইরে। এটা ভেবেছিলাম বলবো না, যেদিনকে হবে সেদিনকে লাইভ দেখতে পাবে লোক। আমার মেয়ে উপরের ঘরে প্রথম জব করছে, পারমিশন নেবার জন্য 10 বার এসছে, 10 বার পালিয়ে গেছে। জব করবে কিনা কোটাক মহিন্দ্রার কাস্টমার কেয়ারে কল করে, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ। তখন সে বাড়িতে বসে কাজটা হতো না, সেইটা আমি না লুকিয়ে লুকিয়ে শুনতাম আমার মেয়ের আওয়াজ, এত সুন্দর স্পিকিং পাওয়ার ছিল। ওই যে কাস্টমার কেয়ারে 4 মাস জব করলো, ওটা কিন্তু আমার মেয়েকে অনেক দূর তুলে দিল। তার মানে শিক্ষা ফেলা যায় না। এটা কর, এটা কর। নিজেকে সাংবাদিক করে রিলস করিস? না। রিলস কর, রিলস পয়সা দিচ্ছে, হেভি হেভি পয়সা দেবে, হেভি পপুলারিটি আসে। নিজেকে সাংবাদিক করে রিলস কর, কাউকে একটা কপি কর, একজন মন থেকে বার কর যে এর মতন আমি সাংবাদিক হব, তাকে দেখে কপি কর। ভালো লোককে কপি করতে হয়, তাই তো? হ্যাঁ। অনেক কিছু লিখছে। অর্ঘ্য দাস লিখেছে, জেডিদা গুড ইভিনিং, তোমার জেলে যাওয়ার ব্যাপারটায় কিছু বলো। কাদের কি ষড়যন্ত্রে তোমায় জেলে যেতে হয়েছিল, আর জেলের ভিতরে কাটানো সেই দিনগুলোর ব্যাপারে কিছু বলো। এই লাইভটা খানিকক্ষণ পরে আসছি, 9:30 থেকে আজকে আমার একটা নিজস্ব লাইভ আছে, সেই লাইভটাই শুনো। জেলের গল্প করতে আমার ভালোই লাগে। স্মৃতিলেখা রুমা বলে তো, রুমা বলে বাবা জেলের গল্প করতে বলে তো তোমাকে দেখতে হয় না, তুমি তো সবাইকে বসিয়ে গল্প শোনাতে শুরু করো। আসলে ব্যাপারটা কি, ওটা আমার এতটা ব্যাড মোমেন্টস ছিল না, ওটা আমি কখনো ভুলবো না। বাট আফটার যখন আমি জেল থেকে বেরিয়ে এলাম, তখন আমি দেখলাম যে আমি যদি ওখানে না যেতাম, 8টা মানুষ ওখান থেকে রেহা হতো না। আমি 8টা মানুষকে বেরিয়ে বার করেছি, যারা 500 টাকা, 300 টাকা, 800 টাকা, 2000 টাকার জন্য বেলবন্ড জমা দিতে পারছে না, সেই রকম মানুষকে আমি রক্ষা করেছি। একটা বার্নিং কেস ছিল, একটা ছেলে, বিহালেরই ছেলে, শকুন্তলা পার্ক, ছেলেটার মেয়েটা, মানে হাজবেন্ডটা ওয়াইফকে গায়ে আগুন দিয়ে দিয়েছে। 1 বছর পর মেয়েটা জজের ঘরে ঢুকে পড়েছে, আমার কেস নিতে হবে, কোনো থানা আমার কেস নিচ্ছে না। সেই কেস ভেবে নাও কি হতে পারে, সেটা সাজা হয়ে যেত। সেই কেস আমি সালটে দিয়েছি, এই কেস আমি সালটেছি, হয়তো ওখানেও আমার লেখা ছিল। স্মৃতিলেখা পাত্র লিখেছে, গুড, খুব সুন্দর দাদা। এই স্মৃতিলেখা, তোকে নিয়েও লাইভ করবো। অর্ঘ্য দাস লিখেছে, তোমার সেই সময় মানসিক অবস্থার ব্যাপারে বলবো 9:30, একদম আমি অপেক্ষায় রইলাম। যাই হোক, এবার আমাদের শেষ করতে হবে। শেষের জন্য বলি 5টা প্রশ্ন করছি। হ্যাঁ, একটা হলো, সব থেকে বেশি কি ভালোবাসে বাবা মায়ের মধ্যে? মা। তোমার? মা obviously। মা? এই বাবা ভালোবাসে না তোকে? ভালোবাসে। হ্যাঁ, এমন বলিস না। ভালোবাসে। সমুদ্র না পাহাড়, কোনটা বেশি তোকে অ্যাট্রাক্ট করে? পাহাড়। পাহাড়? একা গেলে পাহাড়, আর বন্ধু বান্ধব মিলে সমুদ্র।
এটা পয়েন্ট আছে। পয়েন্ট আছে কিন্তু। ঠিক আছে, বেস্ট গায়িকা? বেস্ট গায়িকা শ্রেয়া ঘোষাল, পলক মুচ্ছল, গায়ক? অরিজিৎ সিং আর রূপম ইসলাম। আমার অল টাইম ফেভারিট কিশোর কুমার। তাই আমারও, আমি হেভি বুড়োদের মতন গানগুলো শুনি। বয়ফ্রেন্ড আছে? না, গার্লফ্রেন্ড আছে? প্রচুর ছিল, এখনো আছে, হবে হবে। তুমি যে প্রফেশনে আছো, এই প্রফেশন ছাড়া অন্য কোন, এই তোমার ইয়ে অন হয়ে গেছে আমার, তোমার এই যে প্রফেশনে আছো, তুমি এই প্রফেশনে না থাকলে অন্য কি প্রফেশনে যেতে? মানে মানে যেটা তোমার হয়নি মনে হচ্ছে, যেটা হলে ভালো হতো, টাইপস? সেটা ডেফিনেটলি ফটোগ্রাফার, কারণ আমি আর কি ওটা আমার হবি। আর আমি এখন আর কি প্রফেশনে আছি কোম্পানি সেক্রেটারি এবং লয়ার, তো সেটাতে ডেফিনেটলি আমার সোম থেকে শুক্র আমি কর্পোরেট পার্সন, শনি রোববার ফটোগ্রাফার। তো সেটা আপাতত বেশ ভালোই আমার জেল মানে হচ্ছে। ফটোগ্রাফিটাই তোমার? হ্যাঁ হ্যাঁ, ভালোই। 1 মিনিটে একটা গান শোনাবি? ঠিক আছে। কিছু মনে করো না। কেউ কিচ্ছু মনে করবে না। मेरे छोटे छोटे ख्वाब हैं, ख्वाबों में गीत हैं, गीतों में जिंदगी है, अब तक है ये सिले, अभी मैं ना देखूं ख्वाब हो, जिनमें ना तू मिले, खोने होठ से ही, अब तक है ये सिले, अब तो ना जितना मुझ पे, इतना इस दिल को तुझ में होने लगा एतबार, लम्हों लम्हों में अब मैं बनती हूँ, मेरे सब में होने लगा मुझको प्यार, ओ तू ही है मुझको बता दे, चाहूँ मैं आना, अपने तो दिल का बता दे, चाहूँ मैं क्यों ना। কাট, একদম এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এগুলো তোর লাগবে কখন জানিস? যখন তুই বড় র্যাম্প শো করতে যাবি, বিউটি প্যাজেন্টে যাবি, তখন তোকে এক্সট্রা ক্যারিকুলাম দেখাতে বলবে, তখন তোর এটা কাজে লাগবে। এটা আজকে থেকে তোকে মাথায় ঢুকিয়ে দিলাম। আমার মেয়ে ভালো নাচ করে, কিন্তু দুটো বড় বড় কম্পিটিশন জিতেছে, কিন্তু হাস্কি গলায় গান গেয়ে, হাস্কি গলায় গান গেয়ে। সুতরাং আজ থেকে কিন্তু এটাও তোর প্র্যাকটিসের মধ্যে ঢুকে গেল। অয়ন, কিছু একটা স্পেশাল? কি স্পেশাল? আমি তো গাইতে পারি। ঝগড়া করতে পারো? ঝগড়া তো আমাদের প্রেশার মধ্যেই আছে। চলো হয়ে যাক, অবজেক্টিভ অবজেক্টিভ অবজেক্ট ইনস্ট্যান্ট তৈরি করো। চলো স্টার্ট। তো আর কি মডেলিং করছো কেন? কেন করছি মানে এটা কি? এসব কোনো কোয়েশ্চেন হলো? কেন করছি? মানে কি করছো কেন বলো? ইচ্ছে করছি। আচ্ছা, ছেলেদেরকে পছন্দ না কেন? ভাল লাগে না তোমার মতো ছেলে। কিরকম টাইপের ছেলে পছন্দ? তোমার মতো হবে না, এরকম টাইপের। কিরকম টাইপের পছন্দ হবে? এই অ্যাডভোকেট হবে না বাবা, অনেক কোয়েশ্চেনের মুখোমুখি হতে হয়। তারপর দেখবো জীবনে যাই করছি না কেন, কেন করলে, কিসের জন্য করলে, কি কারণে করলে, প্রমাণ দেখাও, প্রুফ দেখাও। ভাই সেরা ছিল, সেরা ছিল, একদম একদম সেরা ছিল। ভগবান, সত্যি ছিল আমি তো? এই ব্যাপারে খুব, মানে এই ব্যাপারে আমি জানি না ভগবান, আমি যাতে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত এই ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়েই মরতে পারি। সত্যি
আমাদের ইন্ডাস্ট্রির ছেলেটাই সব থেকে স্মার্ট। মানে এত ইনস্ট্যান্ট, আমিও ঘাবড়ে যেতাম মনে হয়। হ্যাঁ অবশ্যই। কি বাবা, লহিয়াদা খুব বাঘা হয় কিন্তু, ইনস্ট্যান্ট শুরু করে দিল। ভেরি গুড, ভেরি গুড। যাই হোক, ভগবান কোনোদিন দিলে অনেক কিছু দেব। আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট, থ্যাংক ইউ। ছোট্ট একটা গিফট আমার তরফ থেকে, খাস কফি ঢেলে খাস। যাই হোক, আমাদেরকে শেষ করতে হবে। শেষ করার আগে 2 মিনিটে ফ্যাশন ইন্ডাস্ট্রির নতুন ছেলে মেয়েদের জন্য, ফ্যাশন ইন্ডাস্ট্রির নতুন ছেলে মেয়েদের জন্য 2 মিনিটের একটা মেসেজ। যারা নতুন এই ইন্ডাস্ট্রিতে আসতে চাইছো, যারা আছো, নতুন নতুন কাজ করছো, তাদের কাছে আমি একটা কথাই বলবো যে তোমরা যদি সৎ পথে কাজ করতে চাও, সবাই চায় কিনা আমি জানি না, যারা সৎ পথে কাজ করতে চাও, যাতে তোমরা কোনো সমস্যায় না পড়ো, তার জন্য তোমাদেরকে সব কিছু ভেবে বিচার করে নিজের বুদ্ধিতে এগিয়ে যেতে হবে। কারণ এই ইন্ডাস্ট্রিতে কেউ তোমাকে ধরে তুলতে আসবে না, ঠিক আছে? তুমি যদি কোনো ভুল করো, ঠিক আছে, তো তুমি ভুল করবে, তুমি পস্তাবে পরবর্তীকালে। তো নিজের লক্ষ্য পূরণ করার জন্য সৎ পথে এগিয়ে যাও, অবশ্যই তোমার লক্ষ্য পূরণ হবে। নিজের প্রতিভাকে তুমি কোনোদিনও বিক্রি করে দিও না কারোর কাছে, ঠিক আছে? আর ভেরি গুড। তোমার প্রতিভা কেউ কেড়ে নিতে পারবে না। তোমার যদি প্রতিভা থাকে তাহলে তুমি অবশ্যই একটা বড় জায়গায় পৌঁছতে পারবে। তুমি যদি তাড়াতাড়ি পৌঁছতে চাও, সেটা তোমার 1 বছরের জায়গায় 2 বছর 3 বছর লাগবে, কিন্তু তুমি সম্মানের সাথে কাজটা করবে। তো সেটা সব থেকে বেশি নিজের কাছে তোমার নিজেরই প্রাউড ফিল হবে যে আমি এতদিন ধরে কাজ করছি, আমি সম্মানের সাথে নিজেকে কোনোদিনও খারাপ পথেই করে না, আমি নিজের সম্মানের সাথে এগিয়ে এসেছি। তো তোমরা নিজের বিচার করে, বুদ্ধি করে, সবাই মানুষ চিনতে শেখো আগে, মানুষ চিনে তারপরে তোমরা বিভিন্ন শ্যুটে যাও। বোল শ্যুট খারাপ নয়, একদমই বোল শ্যুট খারাপ নয়, কিন্তু প্রত্যেকটা শ্যুটের ক্যাটাগরি আছে, প্রত্যেকটা শ্যুটই ভালো, কিন্তু তোমাকে নিজে সেই জায়গায় ঠিক থাকতে হবে। তুমি যদি ঠিক থাকো, তোমাকে কেউ নড়াতে পারবে না। 19 বছরের একটা মেয়ে, 19 বছর অনলি, 19 বছরের একটা বাচ্চা, এটাই আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি। আমি রোজ যেটা বলি, আমাদেরকে পটানো বা পকানো আমাদের মেয়েদেরকে অত সহজ না। ঠিক বললাম? Yes. আমরা তো সহজে পকি না। হ্যাঁ, যাই হোক, অয়ন, আমি শুধু দুটোই কথা বলবো, একটু প্রফেশনাল হও সবাই মিলে, একটা প্রফেশনাল টাচ দরকার সবার। আর দ্বিতীয়ত নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবেসে আর কি কাজ করো, অন্যদের কথাতে বেশি আর কি ইয়ে করো না, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো, তারপর কাজ করো, তো দেখবে তুমি ভালো চলে যাবে। ইয়েস, থ্যাংক ইউ অয়ন, থ্যাংক ইউ গার্গী, Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। অবশ্যই আগামী বছর চাই, আগামী বছর তোর যাতে আমাকে ডেট নিতে হয়, হ্যাঁ, আগামী বছর তোকে আমি ডাকবো তোর সাকসেস স্টোরির সাথে, তোর যাতে আমাকে ডেট নিতে হয় যে কবে আসতে পারবি বল, আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো। এটাই আমার শোয়ের সব থেকে প্লাস পয়েন্ট, যে এখনো অবধি যারা এখান থেকে বেরিয়ে গেছে তারা মার্কেটে ভালোভাবে কাজ করছে, সফলভাবে কাজ করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। 9:30-তে আসছি স্পেশাল জেডি লাইভ, প্রশ্নের বান। যারা আমাকে ফোন করতে চাইবেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং করবেন, আমার বড় স্ক্রিনে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের দেখতে পাবেন, আমি আপনাদেরকে উত্তর দেব। যেহেতু কোনো হোস্ট আসেনি, আমি তো চেয়েছিলাম ওই আমার হোস্ট হোক। 9:30 লেট হয়ে যাচ্ছে আর কিছু। শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ, শুভরাত্রি। শুভরাত্রি।